আজকের আমাদের টপিক হচ্ছে ট্রানজ্যাকশন। এই ট্রানজ্যাকশন সম্পর্কে আমরা মোটামুটি জানবো। ট্রানজ্যাকশন হচ্ছে আসলে একটা ইউনিট অফ প্রোগ্রাম, কিছু শিডিউল বা প্রোগ্রাম একটা ইউনিট হিসেবে কাজ করে এবং ডাটাবেজে আপডেট করে। আমরা ডিটেলস এটা সম্পর্কে জানবো এবং আমরা এই চ্যাপ্টারে মোটামুটি এই টপিকগুলো সম্পর্কে আমরা জানবো আর কি। এই স্লাইডে এবং আমাদের রেফারেন্স বইতে যাওয়ার আগে আমি জাস্ট টিউটোরিয়ালস পয়েন্ট থেকে নামানো একটা জেডিবিসি ট্রানজ্যাকশন নামে একটা পিডিএফ তোমাদের সাথে শেয়ার করছি, জাস্ট একটু করে এটার বোঝার জন্য আর কি, কোডিং লেভেলে। তো এখানে দেখো আমাদের খুব বেশি দরকার নেই, জাস্ট বোঝার জন্য যে একটা কোড স্নিপেট দেখা যাচ্ছে, কিছু অংশ ইউলো করা দেখো। সো এখানে দেখো ডেটাবেজের কানেকশন ডট সেট অটো কমিট ফলস। সো এই সেট অটো কমিট ফলস বলতে সাধারণত জেডিবিসি যদি ট্রানজ্যাকশন বা প্রোগ্রামগুলো যদি অটো কমিট করে ফেলে, অটোমেটিক্যালি ট্রু করে থাকে, সো সেটা আমরা শুরুতে ফলস করে দিলাম। এর পরবর্তীতে এই কোডের, এই ডেটাবেজের কোডের এই অংশটুকু কাজ করলো, অর্থাৎ এখানে কিছু ইনসার্ট করলো, তারপরে বাকি কিছু কাজ করলো। কাজ করার পরে দেখো এরপরে এখানে এসে কানেকশনটা কমিট করছে। তার মানে উপরে যে কাজগুলো হয়েছে এগুলো যদি কোনো এরর না হয় বা কোনো ফেলিউর না হয়, এখানে গিয়ে সেভ হয়ে যাবে, ডাটাবেজে গিয়ে রিফ্লেকশন হবে, সেভ হবে। আদারওয়াইজ যদি এখানে যদি কোনো এরর থাকে, অর্থাৎ এখানে যদি কোনো কারণে ফেলিউর হয়, তাহলে এটা একটা এক্সেপশন থ্রো করবে। এক্সেপশন থ্রো করার ফলে এই যে ক্যাচ ব্লকে চলে আসলো, ক্যাচ ব্লকে চলে আসার পরে এটা রোল ব্যাক করবে। রোল ব্যাক করা মানে হচ্ছে আমার কমিটের আগে সে ফর এক্সাম্পল যে কাজগুলো ছিল, সে ফর জাস্ট আপডেটের এখানে ধরো কোনো একটা এক্সেপশন হলো, সে ফর এক্সাম্পল কমিটের জাস্ট উপরের লাইনটাতে আপডেটটা এক্সিকিউট করতে গিয়ে কোনো এক্সেপশন বা কোনো একটা ফেলিউর হলো, তো তাহলে কি হবে, তাহলে কমিট করতে পারেনি। দেন এক্সেপশন এসে রোল ব্যাক করা মানে ক্যাশ ব্লকে এসে রোল ব্যাক করা মানে উপরের যেই চেঞ্জগুলো ছিল এই চেঞ্জগুলো শেয়ার করবে না, ডাটাবেসটা আগের যে অবস্থায় ছিল, পূর্বের যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় নিয়ে যাবে। অর্থাৎ এখানে যদি চেঞ্জ করে হয় সবগুলা করবে সাকসেসফুলি, আর যদি কোনো কারণে কোনো ফেলিউর হয় দেন কোনো কিছু সে আপডেট করবে না, ডাটাবেস পূর্বের যে অবস্থায় ছিল সেই অবস্থায় নিয়ে যাবে। এখানে এই কমিট, রোলব্যাক, এই দুটা কিওয়ার্ড দিয়ে তোমরা আশা করি কিছুটা ট্রানজ্যাকশনের বিষয়টা ধরতে পারছো, যে কিভাবে একটা সেট অফ ইউনিট অফ প্রোগ্রাম হিসেবে কাজ করতেছে, পুরো প্রোগ্রামটা একটা ইউনিট হিসেবে কাজ করতেছে এই লাইনগুলো। এখন আসো আমরা আমাদের আসলে রেফারেন্স যে আছে সেখানে ফিরে যাই। যেহেতু তোমরা একটু ধারণা পেয়েছো ট্রানজ্যাকশন নিয়ে, তো তোমাদের এখন একটু সুবিধা হবে জিনিসটা বোঝার জন্য। তো এখন দেখো আমরা বলেছি যে আমাদের এই আজকে ট্রানজ্যাকশন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারটাতে আমরা এই টপিকগুলো আলোচনা করব। সো এখন দেখো ট্রানজ্যাকশনের কনসেপ্ট। তো প্রথমে ট্রানজ্যাকশনের ডেফিনেশন দেওয়া হয়েছে যে একটা ট্রানজ্যাকশন হচ্ছে ইউনিট অফ প্রোগ্রাম এক্সিকিউশন, যেগুলো ডাটাবেজে আসলে বিভিন্ন আপডেট করবে। তো ট্রানজ্যাকশনের একটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখো একটা দুইটা অ্যাকাউন্ট আছে, ধরো ব্যাংক অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্টের নাম হচ্ছে এ আর একটা অ্যাকাউন্টের নাম হচ্ছে বি। একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে আমরা জাস্ট $50 ট্রান্সফার করব। সো এই যে একটা অ্যাকাউন্ট এ থেকে আরেকটা অ্যাকাউন্ট বি তে $50 ট্রান্সফার করব, সো রিলেটেড কিছু স্নিপেট এখানে দেওয়া আছে। যেমন প্রথমে আমরা রিড করলাম, রিড করা মানে আমার ডাটাবেস থেকে মেইন মেমোরিতে নিয়ে আসা, অর্থাৎ মেইন মেমোরিতে ভ্যালুটা একটা ভেরিয়েবল এ এর মাধ্যমে এর অ্যাকাউন্টের ভ্যালুটা করতেছি আমরা। তো দেন আমরা এই অ্যাকাউন্ট থেকে $50 লেস করলাম,
এবং আমরা A এর যে ব্যালেন্সটা আছে সেটা अगेन মেইন মেমরি থেকে ডাটাবেজে রাইট করলাম। সো এই অ্যাকাউন্ট থেকে আমরা $50 কেটে নিলাম, ঠিক একইভাবে আমরা রিড করলাম মেইন মেমোরিতে ডাটাবেস থেকে বি এর যত ব্যালেন্স আছে সেটা, তার সাথে $50 যোগ করলাম এবং সেটা অ্যাগেইন ডাটাবেজে রাইট করে দিলাম। এটা হচ্ছে কি আমার একটা স্নিপেট দেওয়া আছে একটা ট্রানজ্যাকশনের, অর্থাৎ এই অ্যাকাউন্ট থেকে বি অ্যাকাউন্টে $50 ট্রান্সফারের। তো এখানে খুব সুন্দর। তাহলে এখন এটাতে কোনো প্রবলেম আছে কিনা বা কোনো ইস্যু নিয়ে আমাদের এই ধরনের ইয়াতে ডিল করতে হবে কিনা। সো এখন দেখো বিভিন্ন ধরনের আসলে ফেলিউর হতে পারে ট্রানজ্যাকশনের সময়, আমার হার্ডওয়্যার ফেলিউর হতে পারে, কোনো কারণে সিস্টেম ক্র্যাশ করতে পারে, কিংবা কনকারেন্ট এক্সিকিউশন হতে পারে অফ মাল্টিপল ট্রানজ্যাকশন। এটা হচ্ছে যেরকম আমাদের যেরকম যে আমরা অপারেটিং সিস্টেম কোর্স থেকে জানি যে আসলে প্রসেস স্কিডিউলিং একটা চ্যাপ্টার আছে, দেখবা যে সিপিইউ মানে একটা সময়ে একাধিক প্রসেসকে এট এ টাইম অ্যাক্সেস দেয় থ্রুপুট বাড়ানোর জন্য। সো যখন একাধিক প্রসেসকে অ্যাক্সেস দিবে অথবা একাধিক ট্রানজ্যাকশনকে এট এ টাইম অ্যাক্সেস দিবে, তখন আসলে কোনো প্রবলেম হচ্ছে কিনা আমাদের এই ধরনের ট্রানজ্যাকশনাল ইস্যুগুলোতে, সেগুলো আমরা মোটামুটি দেখবো। এই দুই ধরনের ইয়েগুলো আমরা মোটামুটি কোন ইস্যুগুলো ডিল করবো আমরা ইয়ে নিয়ে। তো আমাদের ট্রানজ্যাকশন সম্পর্কে ধারণা পাওয়া গেল এবং ট্রানজ্যাকশনের ছোট্ট একটা উদাহরণ দেওয়া হলো এবং আমাদেরকে কি কি ইস্যু নিয়ে ডিল করতে হবে সেটা মোটামুটি আমরা জানলাম। পরবর্তী স্লাইডে আসো। সো আমাদের কিছু রিকোয়ার্ড প্রপার্টিস অফ ট্রানজ্যাকশন, আমাদের ট্রানজ্যাকশনের কিছু প্রপার্টিস থাকে। প্রপার্টিস গুলো কি কি থাকে সেটা আমরা একটু অ্যাডভান্সে গিয়ে জেনে নিই, এরপরে আবার ব্যাক করে আমরা জানবো ট্রানজ্যাকশনের আসলে প্রপার্টিস কি কি আছে। এটাকে আমরা সংক্ষেপে এসিড বলি, অর্থাৎ অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন এবং ডিউরেবিলিটি। অর্থাৎ এই যে চারটা অ্যালফাবেট আছে এগুলোর ফার্স্ট যে ইয়েগুলো নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে আমাদের এই অ্যাসিড প্রপার্টিস বলে, ট্রানজ্যাকশনের অ্যাসিড প্রপার্টিস বলে, অ্যাটমিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন এবং ডিউরেবিলিটি। সো এখন দেখো এই প্রপার্টিস গুলো কি দেখো। সো আমাদের দেখো এখানে अगेन বলা হচ্ছে যে এই ট্রানজ্যাকশন ইজ এ ইউনিট অফ প্রোগ্রাম। তোমরা অলরেডি আসলে ডেফিনেশনটা জানো, আমি বললাম না अगेन। তো এখানে একটা কথা বলা আছে যে টু প্রিজার্ভ দ্য ইন্টিগ্রিটি অফ ডাটা ইন দ্য ডাটাবেস সিস্টেম, to preserve the integrity of data, the database system must ensure. So আমার ইন্টিগ্রিটি যদি এনশিওর করতে হয় তাহলে আমার ডাটাবেস সিস্টেমে এই চারটা জিনিস এনশিওর করতে হবে, অর্থাৎ ট্রানজ্যাকশন টাইপের জিনিসগুলোর মধ্যে এই চারটা প্রপার্টি আমাকে এনশিওর করতে হবে। অ্যাটমিসিটি হচ্ছে গিয়ে আইদার অল অপারেশনস অফ দ্য ট্রানজ্যাকশন আর প্রপারলি রিফ্লেক্টেড ইন দ্য ডেটাবেস অর নান আর, অর্থাৎ আমার হইলে পুরো ট্রানজ্যাকশনটা প্রপারলি হইতে হবে অথবা কোনোটাই না। আমরা কিছুক্ষণ আগে ওই যে একটা টিউটোরিয়ালস পয়েন্টে জেডিবিসির একটা উদাহরণ দেখলাম, সেখানে আসলে এই ধরনের একটা জিনিসই করা হয়েছে কমিট এবং রোল ব্যাক দিয়ে, হয় পুরোটা সাকসেসফুলি করতে হবে না হলে ডাটাবেসটা আগের অবস্থায় চলে যাবে। কনসিস্টেন্সি হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে এক্সিকিউশন অফ ট্রানজ্যাকশন, আইসোলেশন, প্রিজার্ভ দ্য কনসিস্টেন্সি। অর্থাৎ আমাদের যখন আইসোলেট অর্থাৎ কনকারেন্ট স্কিডিউল হবে তখন আমাদেরকে ডাটাবেসটা কনসিস্টেন্ট হতে হবে। অর্থাৎ আমরা যেরকম দুইটা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতেছি, ঠিক একই রকম ভাবে আমার শুরুতে এবং শেষে আমাদের যে ব্যালেন্স ট্রান্সফারের ডাটাবেসটা অর্থাৎ দুইটা অ্যাকাউন্টের সামেশন যে ব্যালেন্স ছিল পূর্বে পরেও সেটা হতে হবে। আইসোলেশন হচ্ছে ঠিক একই রকম, আমাদের সিপিইউ অ্যাকচুয়ালি অনেকগুলো ট্রানজ্যাকশনকে এট এ টাইম ইয়ে করবে, কনকারেন্টলি এক্সিকিউট করতে দিবে। সো সেখানে একটা ট্রানজ্যাকশন টিআই আর একটা ট্রানজ্যাকশন টিজে। সো টিআই কে অবশ্যই টিজে এর আগে ফিনিশড হইতে হবে, দেন টিআই যখন ইয়ে হবে ইয়া করবে দেন টিজে ইয়া করবে। অর্থাৎ প্যারালাল যে ইয়েটা আইসোলেশন, প্যারালাল যে প্রসেসিং যেটা হয় আমাদের সিপিইউতে, ঠিক এই ধরনের একটা কনসেপ্ট। ডিউরেবিলিটি হচ্ছে একবার যদি আমাদের ট্রানজ্যাকশনটা সাকসেসফুলি কমিট হয় দেন আমাদেরকে ইউজারকে যদি নোটিফাই করা হয় দেন সেটা অবশ্যই ডাটাবেজে পারসিস্ট করতে হবে। যদি সিস্টেম ফেলিউর হয় এক্ষেত্রে আমরা লক ফাইল বা কোনো রিকভারি ফাইল এই ধরনের এগুলো দিয়ে আমরা এই সিস্টেম ফেলিউর হলেও আমরা সেটা রিকভার করতে পারবো আর কি। সো এগেইন আমি একটু ব্যাকে চলে যাই, এই জিনিসগুলো আলোচনা করা হয়নি।
সো এই জিনিসগুলো আগে ওই আমি অ্যাসিড প্রপার্টির সাথে এই ইন্ট্রোডিউস করা দিছি, যাতে এই জিনিসগুলো খুব ইজিলি তোমরা বুঝতে পারো। তো এখন দেখো আমরা এই উদাহরণটা আগেই দেখেছি যে একটা অ্যাকাউন্ট এ থেকে আরেকটা অ্যাকাউন্ট বি তে $50 ট্রান্সফার করার একটা ইয়ে। সো অ্যাটমিসিটি হচ্ছে গিয়ে আমাদের অ্যাটমিসিটি ছিল যে আসলে যদি ট্রানজেকশনটা হয় হয় পুরোটা রান করতে হবে, আর না হলে কোনোটাই না। সো এখন দেখো আমরা তো মোটামুটি দেখো এই যে প্রথমে একটা অ্যাকাউন্ট এর ব্যালেন্সটা রিড করলো, এ থেকে $50 কেটে নিল, এরপরে এর ব্যালেন্সটা আবার ডাটাবেজে রাইট করে দিল, ঠিক আছে। ঠিক 3 এর পরে এবং আমার 6 এই নাম্বার ইনস্ট্রাকশনের আগে যদি কোনো কারণে যদি আমার এই ট্রানজ্যাকশনটা ফেল হয়, এখানে এই কথাটাই বলা আছে, ধরো এই যে 3 এর পরে 6 এর আগে কোনো একটা কারণে আমার ট্রানজ্যাকশনটা ফেল হলো, সে ফর এক্সাম্পল আমার হার্ডওয়্যার ফেল হলো, সিস্টেম ক্র্যাশ করলো, তাহলে কি সমস্যাটা হবে দেখো, আমার অলরেডি এই অ্যাকাউন্ট থেকে $50 কেটে নিছে, কিন্তু বি অ্যাকাউন্টে $50 যোগ করার আগে আমার সিস্টেমটা ক্র্যাশ করছে, তাহলে তো আসলে আমার ডাটাবেসটা ইনকনসিস্টেন্ট হয়ে গেছে। সাধারণত আমরা দেখি কি যে ব্যাংকাররা যারা ব্যাংকে জব করে তারা সারাদিন ট্রানজ্যাকশন করার পরে ব্যাংকের ট্রানজ্যাকশনগুলো ক্লোজ হলে ওই দিনের একটা হিসাব মিলায় যায়। সো এরকম যদি লস হয় তো সারা রাত চেষ্টা করে ওরা কিন্তু আর হিসাব মিলাতে পারবে না যে আসলে $50টা গেল কোথায়। তো এখানে তার মানে আমরা বুঝছি যে এখানে কোনো একটা ঝামেলা হয়ে গেছে সিস্টেম ক্রাশের কারণে। সো এখন তাহলে এটা সলিউশনটা কি? আমাদের যে অ্যাটমিসিটি যে রিকোয়ারমেন্ট ছিল, অর্থাৎ হয় আমাদের পুরো ট্রানজ্যাকশনটা পুরোপুরি রান করতে হবে, কোনো কারণে যদি এর মাঝখানে ক্র্যাশ হয় তাহলে আমরা রোল ব্যাক করে আমরা আগের ডাটাবেজে যে পূর্বের অবস্থায় ছিল সেখানে চলে যাব। অর্থাৎ আমাদের যে পার্শিয়ালি যে আপডেটটা ছিল, একটা পার্শিয়াল আপডেট যেটা হয়েছে আমাদের যে এই অ্যাকাউন্টের ব্যালেন্সটা সে রাইট করে ফেলছিল অলরেডি $50 কেটে নিয়ে, সেই পার্শিয়াল আপডেটটা আমরা রাখবো না। তো এখানে বলা আছে যে দ্য সিস্টেম শুড এনশিওর দ্যাট আপডেটস অফ এ পার্শিয়ালি এক্সিকিউটেড ট্রানজাকশন আর নট রিফ্লেক্টেড ইন দ্য ডেটাবেস। এই কথাটা এখানে বলা হয়েছে, আমাদের যে ট্রানজাকশনের পার্শিয়ালি কোনো আপডেট থাকবে না, হইলে পুরোটাই হতে হবে, আর না হলে কোনোটাই না। সো এটা হচ্ছে আমার অ্যাটমিসিটি রিকোয়ারমেন্ট। ডিউরেবিলিটি হচ্ছে গিয়ে একবার যদি ইউজারকে নোটিফিকেশন দিয়ে দেওয়া হয় যে আপনার এটা সাকসেসফুল হয়েছে, ট্রান্সফারটা সাকসেসফুল হয়েছে, এরপরে যদি কোনো কারণে সফটওয়্যার বা হার্ডওয়্যার ফেলিউর হয়, কিন্তু আমাকে ওই আপডেটটা অবশ্যই পারসিস্ট করতেই হবে, আপডেটটা অবশ্যই দিতেই হবে। তো এক্ষেত্রে আমরা লক ফাইল এগুলো এই ধরনের কিছু বা রিকভারি এগুলো ইউজ করতে পারি। তো এটা হচ্ছে ডিউরেবিলিটি। এরপরে হচ্ছে কনসিস্টেন্সি রিকোয়ারমেন্ট, অর্থাৎ এখানে যদি আমাদের যে উদাহরণটা নিয়ে আলোচনা করতেছি যে সাম অফ এ এন্ড বি ইজ আনচেঞ্জড বাই দ্য এক্সিকিউশন অফ দ্য ট্রানজাকশন। সো এটার মানে এটা বলা হয়েছে যে সে ফর এক্সাম্পল আমাদের শুরুতে এর এ অ্যাকাউন্টের ব্যালেন্স ধরো $1000, বি অ্যাকাউন্টের ব্যালেন্স সে ফর এক্সাম্পল $2000, তাহলে এদের সামেশন হচ্ছে দুই অ্যাকাউন্ট মিলে টোটাল টাকা আছে বা ডলার আছে $3000। এখন এই অ্যাকাউন্ট থেকে আমি $50 কেটে নিলাম, তাহলে $950, বি অ্যাকাউন্টে $50 যোগ করলাম, তাহলে আমার $2050। দুইটা সামেশন কিন্তু আমার আলটিমেটলি $3000। সো আমার ডাটাবেসটা শুরুতে যেরকম ছিল, অর্থাৎ দুইটা সামেশন $3000 ছিল, ঠিক ডাটাবেজের আপডেট বা যে কোনো কিছু হওয়ার পরে এবং লাস্টেও কিন্তু সামেশনটা অর্থাৎ কনসিস্টেন্ট হইতে হবে। সো এটা দিয়ে এখানে এই কথাটা বলা হয়েছে, এবং এখানে বলা হচ্ছে যে এই ট্রানজাকশন when starting to execute must see a consistent database। একটা ট্রানজাকশন যখন স্টার্ট হয় তখন তাকে অবশ্যই কনসিস্টেন্ট একটা ডাটাবেস পাইতে হবে, অর্থাৎ ট্রানজাকশনটা শুরু করার আগে ডাটাবেসটাকে কনসিস্টেন্ট হতে হবে। এবং ডিউরিং ট্রানজাকশন এক্সিকিউশন দ্য ডাটাবেস মে বি টেম্পোরারিলি ইনকনসিস্টেন্ট। একটা ট্রানজাকশন যখন এক্সিকিউশন থাকে ডাটাবেস টেম্পোরারি ইনকনসিস্টেন্ট থাকতে পারে। সে ফর এক্সাম্পল আমরা এই উদাহরণটা দেখেছি যে যখন এই ট্রানজাকশনটা চলাকালে ডাটাবেসটা খুব অল্প সময়ের জন্য একটা ইনকনসিস্টেন্ট স্টেটে চলে গেছে, অর্থাৎ
এ থেকে $50 কেটে নিছে, বি তে এখনো রাইট করে নাই, পরবর্তীতে রাইট করছে। সো এই যে মাঝখানে একটা ট্রানজাকশন চলার সময় ডাটাবেসটা টেম্পোরারিলি একটা ইনকনসিস্টেন্ট অবস্থায় থাকে। দেন যখন ট্রানজাকশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যায়, দেন ডাটাবেসকে অবশ্যই কনসিস্টেন্ট স্টেটে চলে যেতে হবে। ট্রানজাকশনটা যখন সাকসেসফুল হয়ে যাবে, ডাটাবেসকে আবার পূর্বের মতো একটা কনসিস্টেন্ট অবস্থায় চলে যেতে হবে। তো কি বিভিন্ন কারণে আসলে ইনকনসিস্টেন্সি দেখা যাইতে পারে। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার ফেলিওর, হার্ডওয়্যার ফেলিওর। আবার অনেক সময় দেখা যায় কি আমাদের ট্রানজাকশনে আমরা যে লজিকগুলো দিই প্রোগ্রামিং এর, লজিকের কারণে অনেক সময় ইনকনসিস্টেন্ট হয়ে যেতে পারে। সো এটা হচ্ছে কি আমার কনসিস্টেন্সি রিকোয়ারমেন্ট। এরপরে দেখো আইসোলেশন। এটা হচ্ছে প্রসেস স্কিডিউলিং এর মতো। সিপিইউ একই সময়ে অনেকগুলো প্রসেসকে অ্যাক্সেস দেয় কাজ করার জন্য। এটা হচ্ছে থ্রুপুট বাড়ানোর জন্য, ইউটিলাইজেশনের জন্য। না হলে হবে কি, একটা বড় প্রসেস এসে বসে থাকলে ছোট ছোট প্রসেসগুলোকে ওয়েট করতে হবে, টাইম কিল হবে। এজন্যই অনেকগুলো প্রসেসকে এট এ টাইম প্যারালালি অ্যাক্সেস দেয়। সো এই কথাটাই এখানে বলা হয়েছে। আইসোলেশন মানে হচ্ছে গিয়ে তোমার যেরকম একই সাথে অনেকগুলো প্রসেস ইয়ে করতে হবে, ঠিক একই সাথে অনেকগুলো ট্রানজাকশনও ঠিক সেম কাজ করতে পারবে। এখানে দেখো সিপিইউর ক্ষেত্রে আমার দুইটা ট্রানজাকশন দেখো, একটা হচ্ছে T1 এবং আরেকটা ট্রানজাকশন হচ্ছে T2। দুইটা ট্রানজাকশনকে T1 এর কাজ হচ্ছে, এই যে T1 এর কাজ হচ্ছে সে ব্যালেন্স ট্রান্সফার করবে, আর T2 এর কাজ হচ্ছে সে জাস্ট রিড করবে। দুইটা কিন্তু আলাদা আলাদা ট্রানজাকশন। তো এখন দেখো T1 এর কাজ যেহেতু সে $50 এই অ্যাকাউন্ট থেকে বি অ্যাকাউন্টে ট্রান্সফার করবে, সে সেই কাজটাই করতেছে। তো দেখো এই T1 প্রথমে এই অংশটুকুতে এর যেই ব্যালেন্স আছে সেটা রিড করলো, এ থেকে $50 কমাই ফেললো, এরপরে এর ব্যালেন্সটাকে আবার ডাটাবেজে লিখে দিল। ঠিক এটা যেহেতু একটা বড় ট্রানজাকশন অ্যাজ কম্পেয়ার টু T2 এর তুলনায়, এই সময়ে ঠিক এর ভ্যালুটা যখন সে কমায় রাইট করে দিল, ঠিক এই সময় আরেকটা ট্রানজাকশন চলে আসলো T2। তো এই T2 এসে ওটা ছোট ট্রানজাকশন T1 এর তুলনায়। তো সিপিইউ কি করলো, প্যারালালি দুইটাকে অ্যাক্সেস দিয়ে দিল। যেহেতু সিপিইউ ধর্ম এটা যে প্যারালালি একসাথে অনেকগুলো ট্রানজাকশন বলো বা প্রসেসকে অ্যাক্সেস দেয়। সো এই সময়ে ঠিক এই সময়ে T2 এসে ওই যে ব্যালেন্সগুলো রিড করতে চাইলো। সো সে এখানে এর ব্যালেন্স রিড করলো। এর ব্যালেন্স রিড করলে সে আলটিমেটলি কত পাবে? এখানে এর ব্যালেন্স কিন্তু অলরেডি 950 হয়ে গেছে। 950 হয়ে গেছে। ইনিশিয়ালি যদি এর ব্যালেন্স 1000 থাকে, এখানে অলরেডি $50 কমে সে অলরেডি ডাটাবেজে রাইট করে দিছে। সো সে অ্যাগেইন ডাটাবেজে এর ভ্যালু $50 কম পাইছে, অর্থাৎ 950 পড়লো। বি এর ভ্যালু আগের যেটা ছিল, সে 2000 যেটা ছিল সেটাই রিড করলো। প্রিন্ট করে একটা প্রিন্ট স্টেটমেন্ট নিয়ে নিল যে এ এবং বি এর ব্যালেন্সটা সে যোগ করে একটা প্রিন্টের একটা স্টেটমেন্ট নিয়ে, সে কিন্তু অলরেডি একটা ভুল ডেটা প্রিন্ট করে নিয়ে গেল। কিন্তু এটা কিন্তু আমাদের প্রোগ্রামের লজিকের ভুল ছিল না, এটা কিন্তু সিপিইউ যে কনকারেন্ট যে এক্সিকিউশন ছিল, প্যারালাল যে প্রসেসিং ছিল, এটার কারণে সমস্যাটা হয়ে গেছে। ঠিক এ যখন ব্যালেন্সটা রিড করে নিয়ে চলে গেল, এই ট্রানজাকশনটা যখন अगेन কমপ্লিট করে চলে গেল, দেন T2 T1 তার বাকি কাজটুকু করলো। T1 যে ওই যে বাকি ছিল, যে বি অ্যাকাউন্টে ব্যালেন্সটা যোগ করা বাকি ছিল, সেই বাকি কাজটুকুই তার ট্রানজাকশনের বাকি কাজটুকু সে এখানে করলো। মাঝখান দিয়ে যখন T2 চলে আসলো, সেই কিন্তু একটা ভুল ইনফরমেশন বা ভুল একটা জিনিস নিয়ে গেল। এটা হচ্ছে আইসোলেশনের কারণে এই প্রবলেমটা অলরেডি হয়ে গেছে। সো তাহলে এই ধরনের সমস্যার কি? তো এখানে একটা জিনিস বলা হয়েছে যে আসলে আইসোলেশন ক্যান বি এনশিওরড ট্রিভিয়ালি বাই রানিং ট্রানজাকশন সিরিয়ালি, দ্যাট ইজ ওয়ান আফটার অ্যানাদার। এই কথাটার মানে হচ্ছে আমি যদি ট্রানজাকশনটা সিরিয়ালি রান করতাম, তাহলে আমার এই প্রবলেমটা হতো না। অর্থাৎ আমার যে T2 যে ট্রানজাকশনটা ছিল, এটা যদি এই রাইট বি, যেটা বি এর ভ্যালুটা রাইট করার পরে যদি এই জায়গাটাতে পড়তো, অর্থাৎ প্রথমে T1 তার পুরো কাজটুকু সেরে নিল, অর্থাৎ ব্যালেন্স ট্রান্সফারটা সাকসেসফুলি করলো। দেন পুরো ব্যালেন্সটা ট্রান্সফার করার পরে T2 সিরিয়ালি যে পরে আসছে পরে করলো, দেন সে পরে T2 তার ব্যালেন্সটা করলো, দেন আমার এই প্রবলেমটা হতো না। এই কথাটাই এখানে বলা আছে। অর্থাৎ আমার যদি আগের ট্রানজাকশনটা আগে কাজ শেষ করে যেত এবং পরের ট্রানজাকশনটা পরে শেষ করতো সিরিয়ালি, আমার এই সমস্যাটা হতো না।
বাট একটা জিনিস দেখো, however executing multiple transaction concurrently has significant benefits. আমরা জানি যে এভাবে প্যারালালি রান করার অনেক ধরনের বেনিফিট আছে, তো সেটাও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এরকম একটা বড় ট্রানজেকশন চলে আসলো, ছোটগুলো তাহলে সুযোগ পেল না, তাহলে কিন্তু প্রচুর টাইম ওয়েস্ট হবে, ওয়েট করতে হবে। সো আমরা পরবর্তীতে এই জিনিসটা নিয়ে ডিল করব। তাহলে আমার মোটামুটি ট্রানজেকশনের যে 4টা প্রপার্টি ছিল, 4টা প্রপার্টির আমরা একটা এক্সাম্পল দেখলাম, অ্যাটমিসিটি, ডিউরেবিলিটি, কনসিস্টেন্সি এবং আইসোলেশন। এই যে ট্রানজেকশনের এই যে 4টা প্রপার্টিকে একই সাথে বলা হয় অ্যাসিড প্রপার্টি এবং ট্রানজেকশন। সো এটা আসলে ভাই বাবা কোথাও হয়তো বা জিজ্ঞেস করে ফেলতে পারে ট্রানজেকশনের প্রপার্টি বা অ্যাসিড প্রপার্টি কি, এবং এক্সাম্পল সব বুঝাই দেওয়া লাগতে পারে। সো আশা করি এটা তোমরা বুঝছো। আমি আর এগেন রিডিংটা পড়লাম না, এক্সাম্পল যেহেতু দেওয়াই হয়েছে। সো ট্রানজেকশনের বিভিন্ন স্টেট থাকে, দেখো অ্যাক্টিভ স্টেট, পার্শিয়ালি কমিটেড স্টেট, ফেইল, অ্যাবর্টেড এবং কমিটেড। সো অ্যাক্টিভ স্টেট হচ্ছে গিয়ে এখানে আমি একটা ডায়াগ্রাম আছে দেখো স্টেটগুলার। এই অ্যাক্টিভ স্টেট মানে হচ্ছে ট্রানজেকশনটা ইনিশিয়াল স্টেজে থাকে, অর্থাৎ ট্রানজেকশন যখন এক্সিকিউশনে থাকে তখন এটাকে অ্যাক্টিভ স্টেট বলে। অ্যাক্টিভের ফলে পরে হচ্ছে অ্যাক্টিভ থেকে হচ্ছে তোমার অ্যাক্টিভ স্টেট থেকে হচ্ছে পার্শিয়ালি কমিটেড মানে হচ্ছে গিয়ে ট্রানজেকশনটা ফাইনাল স্টেজও হতে পারে এক্সিকিউশনের। সো পার্শিয়ালি কমিটেডের পরে হচ্ছে কমিটেড মানে হচ্ছে গিয়ে ট্রানজেকশনটা সাকসেসফুলি ডান হয়েছে এবং ডাটাবেজে এটা এর যে আপডেটটা ছিল এটা হয়তো বা সেভ করতেছি আমরা। তাহলে এটা হচ্ছে হ্যাপি কেস আর কি। হ্যাপি কেস হচ্ছে একটা ট্রানজেকশন ইনিশিয়াল স্টেট বা এক্সিকিউশন স্টেজ থেকে ফাইনাল স্টেজে গেল, ফাইনাল স্টেজের পরে সে কমিটেডে চলে গেল। কমিটেড মানে হচ্ছে ডাটাবেজের আপডেটটা অর্থাৎ ট্রানজেকশনের আপডেটটা সাকসেসফুল হয়েছে, এখন আমরা কমিট করে ফেলছে মানে এটা রিফ্লেকশনটা ডাটাবেজে থাকবে। এখন দেখো পার্শিয়ালি কমিটেড থেকেও কিন্তু ট্রানজেকশনটা ফেল হয়ে যেতে পারে, ট্রানজেকশনটা আর কোনো কারণে রান করতে পারতেছে না। এটা ট্রানজেকশনটা এক্সিকিউশনের সময় থেকে বা ইনিশিয়াল স্টেজ থেকেও ফেল হয়ে যেতে পারে, অর্থাৎ ট্রানজেকশনটা কাজ শুরু করার পর বা কোনো এক্সিকিউশন করার পরেও সেটা আর প্রসেস করা সম্ভব হচ্ছে না, কিংবা ফাইনাল স্টেজে যাওয়ার পরও আমার ফেল হয়ে যেতে পারে। ফেল যদি হয়ে যায় আমরা অ্যাবর্ট করে ফেলবো। অ্যাবর্ট মানে হচ্ছে কি আমরা ট্রানজেকশনটা আগের মতো নিয়ে যাব, আগের মতো জায়গায় নিয়ে যাব, ওটা কিল করে ফেলবো অথবা রোল ব্যাক করে ফেলবো। সো অ্যাবর্ট মানে হচ্ছে আগের অবস্থায় চলে যাওয়া। এটা হচ্ছে গিয়ে আমার ট্রানজেকশনের স্টেটগুলো। সো আমরা এখন দেখো থিওরিগুলো পড়ি। অ্যাক্টিভ স্টেট তোমরা বুঝছো ইনিশিয়াল স্টেজ, যখন এটা এক্সিকিউশনে থাকে। পার্শিয়ালি কমিটেড মানে হচ্ছে ফাইনাল স্টেটমেন্ট এক্সিকিউট যখন হয়। ফেল মানে হচ্ছে নর্মাল এক্সিকিউশন যেটা আছে সেটা আর কন্টিনিউ করতে পারতেছে না। অ্যাবর্টেড মানে হচ্ছে গিয়ে রোল ব্যাক করতে হবে, যেটা ডাটাবেসটা আগের স্টেটে কি করতে হবে, রিস্টোর করে ফেলতে হবে, অর্থাৎ আগের অবস্থায় নিয়ে যেতে হবে। রোল ব্যাক করার পরে আমাকে দুইটা অপশন আছে আমার হাতে, এক হচ্ছে ট্রানজেকশনকে আবার রিস্টার্ট করা, আরেকটা হচ্ছে আমাকে ট্রানজেকশনটাকে কিল করে ফেলা। সো ইন্টারনাল লজিক্যাল এররের কারণেও আমাদের অনেক সময় দেখা যায় যে আমার ট্রানজেকশনগুলো ফেল হয়ে যায়। আর কমিটেড মানে হচ্ছে আসলে সাকসেসফুল হয়ে গেছে ট্রানজেকশনটা, সো সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার ট্রানজেকশনের স্টেজ, এটা হচ্ছে তার গ্রাফ। এখন আসো আমরা যে আইসোলেশনের মধ্যে কনকারেন্ট এক্সিকিউশনের কারণে কিছু প্রবলেম ফেস করেছি, তাই না? আমি এটার কথাই বলতে চাচ্ছি যে এই যে একটা প্রবলেম আমরা ফেস করছি কনকারেন্ট এক্সিকিউশনের জন্য। এখন দেখো এটা নিয়ে আমরা একটু টুকটাক পড়াশোনা করি। সো কনকারেন্ট এক্সিকিউশনের কিছু বেনিফিট আছে অ্যাকচুয়ালি। সো বেনিফিটগুলো একটা হচ্ছে যে ডিস্ক ইউটিলাইজেশন বা প্রসেসরের ইউটিলাইজেশন হয়, আর একটা হচ্ছে রেসপন্স টাইম কমায় ফেলে। সো এটা তোমরা অলরেডি জানোই যে কিভাবে রেসপন্স টাইম কমায়, যে ডিস্ক ইউটিলাইজেশন কিভাবে হয় প্যারালাল অ্যাক্সেসের মাধ্যমে। আর একটা হচ্ছে দেখা গেল যে একটা বড় ট্রানজেকশন এসে অলরেডি অকিউপাই করে আছে একটা শর্ট ট্রানজেকশনে, যেটা অল্প সময় দরকার যেটা এক্সিকিউট করতে, ট্রানজেকশন বা প্রসেস যেটা হলো কিনা। দেখা গেল কি যদি সিরিয়ালি করতে যাই তাহলে আমার কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করতে হবে। সো এটাও কিন্তু আমাদের উচিত না। সো এখানে দেখো কনকারেন্সি কন্ট্রোল সিম দিয়ে মোটামুটি আমাদের যে আইসোলেশন আছে এটা অ্যাচিভ করার কথা বলা হয়েছে, যে কিন্তু আমাদের ইয়ে করবে যে কনসিস্টেন্সি আবার হবে না, কোনো ব্যাঘাত ঘটবে না। সো এখন দেখো কনকারেন্ট এক্সিকিউশনের ইয়েটা দেখো, শুরুতে দেখো স্কিডিউল বলতে কি বুঝো সেটা বলা হয়েছে।
তো আমরা এই ধরনের একটা উদাহরণ দেখে নিই। এখানে একটা স্কিডিউলের উদাহরণ দেওয়া হয়েছে। এই এক্সাম্পলটা যদি দেখো তাহলে তোমাদের আগের স্লাইডটা বুঝতে সুবিধা হবে। সো আগের মতোই এই এক্সাম্পলটাই এখানে হচ্ছে T1 এবং T2 দুটো ট্রানজ্যাকশন আছে। T1 ট্রানজ্যাকশন কি করবে, এ যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট থেকে $50 কেটে নিয়ে বি অ্যাকাউন্টে $50 যোগ করবে। আর T2 এর কাজ হচ্ছে এ অ্যাকাউন্ট থেকে 10%, এই অ্যাকাউন্টে যা ব্যালেন্স আছে তার 10% কেটে দিয়ে বি অ্যাকাউন্টে যোগ করবে। তো এটা হচ্ছে গিয়ে সিরিয়ালি, অর্থাৎ টি অ্যাকাউন্ট সিরিয়ালি তার কাজ শেষ করার পরে এখানে দেখো ট্রানজ্যাকশনটা কিন্তু আমার সিরিয়ালি হচ্ছে, অর্থাৎ টি অ্যাকাউন্টটা সিরিয়ালি তার কাজ শেষ করে ফেলার পরে দেন T2 তার কাজ শুরু করছে, অর্থাৎ যে 10% ব্যালেন্স সে ট্রান্সফার করছে আর এখানে $50 সে ট্রান্সফার করেছে আর কি। সো এখানে দেখো লাস্ট মোমেন্টে একটা কমিট আছে, কমিট নামে একটা কিওয়ার্ড আছে, এখানে কমিট নামে কিওয়ার্ড আছে। কমিট মানে হচ্ছে গিয়ে এটা পুরোটাই একই সাথে যদি সাকসেসফুল হয় দেন কমিট করবে, মানে ডাটাবেজে এটার রিফ্লেকশন হবে, অর্থাৎ ডাটাবেজে ফাইনাল করে দিবে। ঠিক একইভাবে এই কথাটাই বলা আছে এবং এটা কিন্তু সিরিয়াল স্কেডিউল। সিরিয়াল স্কেডিউল মানে হচ্ছে গিয়ে T1 কাজ শেষ করার পরে T2 কাজ শেষ করতেছে। আর উপরে যেটা বললাম যে আসলে ট্রানজ্যাকশন T1 এর কাজ হচ্ছে যে $50 এ থেকে বি তে ট্রান্সফার করবে, আর ট্রানজ্যাকশন T2 এর কাজ হচ্ছে গিয়ে এখানে আমার 10% ব্যালেন্স একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। তাহলে আমরা একটু আগের ব্যাক যে স্লাইড আছে এটা একটু দেখি, তাহলে আমাদের থিওরিগুলো আসলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। এই শিডিউল মানে হচ্ছে এই সিকোয়েন্সেস অফ ইনস্ট্রাকশন দ্যাট স্পেসিফাই দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার ইন হুইচ ইনস্ট্রাকশনস অফ কনকারেন্ট ট্রানজাকশন আর এক্সিকিউটেড। সো একটা সিকোয়েন্স মানে হচ্ছে গিয়ে একটা ক্রোনোলজিক্যাল অর্ডার থাকতে হবে ট্রানজাকশনের মধ্যে। আর আমি খুব ডিটেল বললাম না। কমিট মানে হচ্ছে গিয়ে এখানে দেখো আমার ট্রানজাকশনটা কি করতে হবে, সাকসেসফুলি এক্সিকিউশনটা সম্পন্ন করতে হবে, এটা হচ্ছে কমিট। আর অ্যাবর্ট মানে হচ্ছে গিয়ে যদি কোনো কারণে ফেল হয়, যদি কোনো কারণে ট্রানজাকশনটা ফেল হয় তাহলে আমার কি হবে, অ্যাবর্ট করে ফেলবে। অ্যাবর্ট করে ফেলা মানে হচ্ছে গিয়ে হয়তো আমার আগের ইয়াতে চলে যাওয়া লাগতে পারে, রুল ব্রেকেও চলে যাওয়া লাগতে পারে। সো এটা অ্যাবর্ট করে ফেললাম। তো এখন দেখো আমরা আগের স্লাইডটাতে চলে আসি। আমরা আসলে কিছু জিনিস একটু হিসাব নিকাশ করি যে আসলে ডাটাবেসটা কনসিস্টেন্ট আছে কিনা। সে ফর এক্সাম্পল আমাদের ইনিশিয়াল এ এর ব্যালেন্স হচ্ছে তোমার $1000 আর বি হচ্ছে গিয়ে আমার $2000। সো দেখো এই ট্রানজ্যাকশন T1টা আমার রান করতেছে। প্রথমে আমার যে ইয়াটা আছে রিড করলো, এ এর ভ্যালু রিড করলো 1000, এ এর ভ্যালু থেকে আমার $50 কমাই ফেললো, অর্থাৎ $50 কমালে এ এর ব্যালেন্স হবে এখন $950। এরপর এ এর ভ্যালুটা সে রাইট করে ফেললো, এ এর ভ্যালুটা রাইট করে ফেললো। তাহলে আমার এ এর ভ্যালু হচ্ছে এখন এখানে 950। সো এখন দেখো বি এর ভ্যালু, দেখো বি এর ভ্যালুটা পড়লো, বি এর ভ্যালু অর্থাৎ ইনিশিয়ালি 2000 সেটা পড়লো, 2000 এর সাথে $50 যোগ করলো, দেন বি এর ভ্যালু ওটা রাইট করে দিল, অর্থাৎ বি এর ভ্যালু হয়ে গেল আমার 2050। যদি আমার লেখাগুলো ভালো হচ্ছে না এখানে, 2050 হয়ে গেল। সো এখন দেখো তাহলে আমার এই ট্রানজ্যাকশন T1 এর শেষে এ এর ভ্যালু পেলাম 950, বি এর ভ্যালু পেলাম 2050। এখন এই T2 ট্রানজ্যাকশন দেখো, T2 ট্রানজ্যাকশন আর কোন ফলে প্রথমে এসে সে এখানে কমিট করে ফেলছে, মানে ডাটাবেজে আমার চেঞ্জটা রিফ্লেক্ট হয়ে গেছে, অর্থাৎ এই যে ভ্যালুটা আপডেট নিল সেটা ডাটাবেজে অলরেডি রিফ্লেক্ট হয়ে গেছে। এখন দেখো ট্রানজ্যাকশন T2 যখন আসলো সে এ এর ভ্যালুটা রিড করলে এ এর ভ্যালু পেল 950। এই যে টেম্প নামে একটা টেম্পোরারি ভেরিয়েবল আছে, এ ভেরিয়েবলে কি করলো, এ এর 10%, অর্থাৎ 10% মানে হচ্ছে 0.1 দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম। এ এর 10% হচ্ছে আসলে 950 এর 10% 95। এই টেম্পের মধ্যে $95 রাখলো। এরপর এ এর যে আগের ভ্যালু ছিল এ থেকে টেম্পটা বিয়োগ করে দিল, অর্থাৎ 950 থেকে 95 যদি
আর মাইনাস করে দেয় তাহলে এ এর ভ্যালু হয় 855, 855 হয়, 855 হয় এর নতুন ভ্যালু। এরপরে এ এর ভ্যালুটা রাইট করে দিল। এর পরবর্তীতে দেখো রিড যখন হলো, এগেইন বি এর ভ্যালুটা সে এগেইন রিড করলো। বি এর ভ্যালু তাহলে কত ছিল? 2050 ছিল। বি এর ভ্যালু ছিল 2050। আমার ট্যাম্পের মধ্যে ছিল, অর্থাৎ এ এর 10% $95। তো ওই যে এ এর 10% $95টা বি এর সাথে যোগ করে দিলাম। তাহলে আমার বি এর ভ্যালু হবে 2050 এর সাথে যদি আমার 95 যোগ করি, 95 যোগ করি তাহলে 2145, অর্থাৎ 2145 হয়। 2145 হচ্ছে আমার বি এর ব্যালেন্স, এবং আমি ডাটাবেজে যথারীতি প্রভিড করে দিলাম। তাহলে আমার ফাইনালি এই ইয়েটাই দাঁড়ালো, এই ব্যালেন্সটাই দাঁড়ালো। তো দেখো আমাদের শুরুতে বলেছিলাম যে একটা ট্রানজ্যাকশন স্টার্ট করার আগে ডাটাবেসকে একটা কনসিস্টেন্ট স্টেটে থাকতে হয়। আমাদের ট্রানজ্যাকশনটা স্টার্ট করার আগে ডাটাবেসটার ব্যালেন্স ছিল এ প্লাস বি যদি করি, একটা কনসিস্টেন্ট অবস্থায় ছিল, অর্থাৎ আমাদের $3000 ছিল। ডাটাবেসটা মাঝখানে যখন ট্রানজ্যাকশন এক্সিকিউট করতেছে এটা কিছু সময়ের জন্য ইনকনসিস্টেন্ট স্টেটে ছিল, এবং ট্রানজ্যাকশনটা যখন শেষ করলো তখন দেখো এগেইন আবার এটা কনসিস্টেন্ট স্টেটে চলে গেছে। আমি যদি এগেইন এটা যদি যোগ করি, দেখো আমার ঠিক $3000 হবে, $3000 হবে। তাতে ট্রানজ্যাকশনটা শেষ করার পরেও আমার এটা কনসিস্টেন্ট হয়ে গেল, এবং এটা হচ্ছে একটা সিরিয়াল স্কেডিউল। আমি আগে বলেছি T1 এর পর T2 সিরিয়ালি শেষ করেছে। সো এটা গেল আমার একটা ইয়ে। এর পরবর্তীতে আসো, পরের স্লাইডে আসো। সো এখন এই স্কেডিউলটা তোমরা একটু করে দেখো, একটু ব্যালেন্সটা হিসাব করো। সো এখানে প্রথম কথা বলা হচ্ছে যে এটাও কিন্তু একটা সিরিয়াল স্কেডিউল। এখানে জাস্ট T2 সিরিয়ালি আগে শেষ করবে, এরপরে T1 শেষ করবে, অর্থাৎ আগেরটাতে ছিল T1 আগে শেষ করছে, এবারটাতে হচ্ছে T2 আগে শেষ করবে, এবং আমার T1টা একটু পরে শেষ করবে। সো দেখো এখন আমরা এটার ব্যালেন্সটা আসলে হিসাব করে দেখি। সো এটার ব্যালেন্স যদি আমরা হিসাব করি, একটু করে দেখো তোমরা, আগের মতোই যে টি টু যে ট্রানজাকশন ছিল তার কাজ ছিল আসলে 10% টাকা ট্রান্সফার করা, T1 এর কাজ ছিল $50 ট্রান্সফার করা। সো প্রথমে আমরা ইনিশিয়ালি আমরা জানি যে আমাদের এ এর ভ্যালু ইনিশিয়ালি হচ্ছে গিয়ে $1000, বি এর ভ্যালু হচ্ছে গিয়ে $2000। এর পরবর্তীতে দেখো তাহলে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ 10% আমরা ট্রান্সফার করতেছি। তো প্রথমে আমরা এর ভ্যালুটা রিড করলাম $1000, ট্যাম্পের মধ্যে রাখলাম 1000 এর 10%, এই অ্যাকাউন্টের 10% হচ্ছে এখন $100। এই $100টা আমরা এখন এ থেকে কেটে নিলাম এবং এর ব্যালেন্সটা রাইট করে দিলাম। তাহলে এর যে আমাদের যে নতুন ভ্যালুটা, আপডেটেড ভ্যালু যেটা, এটা হয়ে গেল যেহেতু $100, এটা হচ্ছে $900। এবং ঠিক একইভাবে ওই যে $100টা ছিল ট্যাম্পের মধ্যে, এর 10% সেটা আমরা বি এর সাথে অ্যাড করে দিলাম। বি এর ভ্যালু হয়ে গেল $2100। সো এটা হচ্ছে কি আমার এই T2 যেই ট্রানজ্যাকশনটা আছে এটা রান করার ফলে এটা হলো। এরপরে আসো T1 যে ট্রানজ্যাকশনটা, সে এর ভ্যালু পেলো এখন আমাদের 900 থেকে $50 কেটে নিল এবং সেটা রাইট করলো। তাহলে এর ভ্যালু হয়ে গেল আমার 850। ঠিক একইভাবে আমার বি এর ভ্যালু 2150 হবে। সো এটা দেখলা যে আসলে এটাও একটা সিরিয়াল স্কেডিউল, এবং এটা ডাটাবেসটা কনসিস্টেন্টই আছে। সো আগের মতোই আরেকটা উদাহরণ। এখন চলে আসো পরের যে উদাহরণ সেটাতে আসো। এই ট্রানজ্যাকশনটা দেখো, এই ট্রানজ্যাকশনটা তোমরা একটু দেখো। সো আমরা আসলে ট্রানজ্যাকশনের জিনিসপত্রগুলো একটু এখন
প্যারালাল যে অ্যাক্সেস যেটা ছিল, আইসোলেশন একটা যেটা ছিল, সেটা আমরা করেছি যে T2 ট্রানজাকশনও আসছে। T2 ট্রানজাকশনের কাজ তোমরা, T1 ট্রানজাকশনের কাজ জানো যে $50 ট্রান্সফার করা, T1 এর কাজ হচ্ছে 10% ব্যালেন্স ট্রান্সফার করা। এবং দুইটা ট্রানজাকশন যখন এট এ টাইম আসছে, সিপিইউ কি করলো, কিছু অংশ T1 শেষ করার পরে কিছু অংশ T2 কে দিল, আবার T2 সেই কিছু অংশ শেষ করার পরে আবার T1 তার বাকি কাজটুকু করলো। T1 যখন আবার কমপ্লিট করলো, দেন T2 তার বাকি অংশটুকু এখানে কমপ্লিট করলো। তো দেখো এখন ব্যালেন্সটা ঠিক আছে কিনা আমরা দেখি। আসলে আমাদের আগের মতোই এক্সাম্পলটা, যে আমাদের এই অ্যাকাউন্টে সে ফর এক্সাম্পল আছে 1000, বি অ্যাকাউন্টে আছে 2000। সো এইটা রান হওয়ার পরে, T1 এর এই অংশটুকু রান হওয়ার পরে এর ব্যালেন্স হলো আমার 950, অর্থাৎ 1000 থেকে $50 কেটে নিলাম। তো এই কাজটুকু শেষ হওয়ার পরে দেন T2 তার একটা অংশ কাজ করলো। T2 এর এই অংশটুকু কাজ করার ফলে দেখো এখন রিডে সে এ এর ভ্যালুটা রিড করবে। এ এর ভ্যালুটা রিড করবে, তাহলে এ এর ভ্যালু কত রিড করবে? এ এর ভ্যালু রিড করবে 950, কারণ ট্রানজাকশন T1 এর ভ্যালুটা আপডেট করে সে অলরেডি ডাটাবেজে রাইট করে দিছে মানে ডাটাবেজে আপডেটটা পারসিস্ট করতেছে। ডাটাবেজে সে 950 রাইট করে দিছে। সে যে 950টা ডাটাবেজে রাইট করে দিল, সে রাইট হওয়া অংশটুকুই এগেইন এ রিড করলো। রিড করার ফলে সে নতুন ব্যালেন্স পেল 950, তার 10% হচ্ছে 950 হচ্ছে 95। এই 95 যদি বিয়োগ করে দেয় অর্থাৎ এ থেকে, তাহলে এ এর ব্যালেন্স হয় আসলে 950 থেকে 95 যদি বিয়োগ করা হয় তাহলে 855 থাকে এর ব্যালেন্স। সো এই অংশ এবং এ এর যে ব্যালেন্সটা আছে সে সেটা ডাটাবেজে রাইট করে দিল, অর্থাৎ ডাটাবেজেও এখন এ এর ব্যালেন্স 855। ঠিক এই অংশটুকু কাজ শেষ করার পরে বি তার এই ট্রানজাকশন T1 এর যে বাকি কাজটুকু বাকি ছিল, একটু কাজ করা বাকি ছিল, সে বাকি কাজটুকু করতেছে। যে ইনিশিয়ালি সে বি এর মানটা রিড করলো মানে বি এর ব্যালেন্স আমরা জানি যে 2000। সো 2000 এর সাথে 50 যোগ করলো এবং বি এর মানটা সে আপডেট করে দিল, অর্থাৎ ডাটাবেজে রাইট করে দিল এবং কমিট করে দিল, মানে ট্রানজাকশনটার কাজ শেষ। এই পুরো ট্রানজাকশনটার কাজ শেষ, ট্রানজাকশনটা এখানেই কমপ্লিট। সো বি এর ব্যালেন্স গিয়ে দাঁড়ালো আমার এইটা শেষ করার পরে 2000 এর সাথে জাস্ট $50 যোগ করলাম, অর্থাৎ $2050। সো আচ্ছা, বি এর কাজ শেষ করার, বি ব্যালেন্স আপডেট করার পর ট্রানজাকশন T1 এর কাজ শেষ, সে কমিট করে বের হয়ে চলে গেল। এখন T1 T2 এর যে বাকি অংশটুকু বাকি আছে সে এই কাজটা করলো। সে বি এর ভ্যালুটা রিড করলো। বি এর ভ্যালু সে আসলে আপডেটেড ভ্যালুটাই পাবে, কারণ অলরেডি ট্রানজাকশন T1 সে বি এর ভ্যালুটা ডাটাবেজে রাইট করে কমিট করে চলে গেছে। সো বি এর যে আপডেটেড ভ্যালুটা আছে সেটা হচ্ছে 2050 সে পেলো। এখানে দেখো এই যে টেম্প নামে একটা কথা আছে, ওই যে কিছুক্ষণ আগে যে টেম্পে একটা ভ্যালু রেখে গেছে কাজ করার সময়, T2 টেম্পের ভ্যালু রাখছিল কত? টেম্পের ভ্যালু রাখছিল, অর্থাৎ টেম্পের এখানে ভ্যালুটা ছিল দেখো আমার 95 ছিল। টেম্পের ভ্যালুটা ছিল আমার 95, কারণ এখানে এই 950 রিড করছিল এবং টেম্প হচ্ছে 950-এর 10%, তার মানে টেম্পের ভ্যালু ছিল $95। সো ওই যে টেম্পের ভ্যালু ছিল এই $95টা বি এর যে 2050, বি এর যে 2050 ছিল, এই 2050-এর সাথে আমার 95টা অ্যাড করে দিল, প্লাস 95 যে টেম্পের ভ্যালু ছিল। তো দুটা যোগ করলে আমার আলটিমেটলি 2145, অর্থাৎ বি এর ভ্যালু হয় 2145। সো এখন দেখো আমার ডাটাবেসটা কনসিস্টেন্ট আছে কিনা। আমার ডাটাবেসটা যখন শুরু করছিল তখন এ এর ভ্যালু ছিল 1001K, বি এর ভ্যালু ছিল 2K অর্থাৎ 2000, টোটাল ছিল 3K অর্থাৎ 3000। এখন দেখো আমার ডাটা পুরো ট্রানজাকশনটা শেষ করার পরে T1 T2 এই যে পুরো ট্রানজাকশনটা শেষ করার পরে এর ভ্যালু কত পেলাম? এর ভ্যালু পেলাম ফাইনালি 855 এবং বি এর ভ্যালু পেলাম ফাইনালি 2145। সো দুইটা যোগ করলে আমার আলটিমেটলি $3000 থাকে। তার মানে হচ্ছে আমার
এ এবং বি এর যে ভ্যালুটা ছিল ট্রানজ্যাকশনের শুরুতে, সামেশনটা ছিল, ট্রানজ্যাকশনের শেষেও আমার এটা প্রিজার্ভ হয়েছে। এখন একটা জিনিস দেখো, আমরা কিন্তু এখানে একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু স্কিডিউল 1, এটা কিন্তু স্কিডিউল 3 আমরা দেখো বিভিন্ন আইসোলেট করে ফেলছি। স্কিডিউলটাকে আইসোলেট করে ফেলার পরও দেখো আমার ডাটাবেস কিন্তু কনসিস্টেন্ট আছে। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু স্কিডিউল 1। আমরা কিন্তু স্কিডিউল 1এও কিন্তু একই ধরনের একটা কাজ করছিলাম, যে স্কিডিউল 1-এ কি করছিলাম, যে এই অ্যাকাউন্ট থেকে $50 ট্রান্সফার করছিলাম প্রথমে বি অ্যাকাউন্টে, ঠিক পরবর্তীতে 10% ট্রান্সফার করছি। প্রথমে ট্রান্সফার করছি $50, পরবর্তীতে ট্রান্সফার করছি 10%। সো এই যে স্কিডিউল 1 আছে, এই স্কিডিউল 1 এবং স্কিডিউল 3 হচ্ছে ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে দুইটাই ডাটাবেস কনসিস্টেন্ট, এবং দুটাতে কি করছি, আমি প্রথমে $50 ট্রান্সফার করছি, দেন পরে 10% টাকা ট্রান্সফার করছি। সো স্কিডিউল 1 এবং স্কিডিউল 3 হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট। সো যদিও এই স্কিডিউলটা কিন্তু সিরিয়াল না, অর্থাৎ এই যে স্কিডিউলটার উদাহরণ দিলাম, এই যে আমাদের পুরো স্কিডিউলটা, এটা কিন্তু ইজ নট এ সিরিয়াল স্কিডিউল না। সিরিয়াল স্কিডিউল মানে হচ্ছে প্রথমে একটা ট্রানজ্যাকশন T1 কাজ শুরু করার পরে এটা যখন শেষ করবে, দেন শুরু করবে ট্রানজ্যাকশন T2, অর্থাৎ পুরো ট্রানজ্যাকশনের কাজ শুরু হওয়ার পর শেষে, আর অথবা T2 কাজ শেষ করার পরে শুরু করবে T1। তো এটা যেহেতু করে নাই, অর্থাৎ প্যারালালি অ্যাক্সেস নিছে, সো এটা কিন্তু আমার সিরিয়াল স্কিডিউল না। এই যে স্কিডিউলটা সিরিয়াল স্কিডিউল না, বাট এই স্কিডিউলটা হচ্ছে আমার স্কিডিউল 1 এর ইকুইভ্যালেন্ট স্কিডিউল। সো এরপরে পরবর্তী এক্সাম্পলটা একটু দেখো, এখানে কি হয় দেখো, আমার ডাটাবেসটা ইনকনসিস্টেন্ট বা কিছু হচ্ছে কিনা, আগের মতো ব্যালেন্স আছে কিনা, এটা একটু তোমরা একটু ক্যালকুলেশন করো। সো এখন দেখো, তাহলে আমরা আগের এক্সাম্পলে যেরকম আমরা সিরিয়াল স্কেডিউল রাখি নাই, সিপিইউ বিভিন্ন সময়ে প্যারালাল অ্যাক্সেস দিছে, ঠিক আরেকটা আমরা আগের মতো করেই সাজালাম। অর্থাৎ T1 যেই ট্রানজ্যাকশনটা আছে, এ কি করবে, আমার T1 ট্রানজ্যাকশনটা $50 ট্রান্সফার করবে, এবং T2 ট্রানজ্যাকশনটা কি করবে, 10% ব্যালেন্স যেটা আছে এটা ট্রান্সফার করবে। তো আগের মতোই কাজ, T1 $50, T2 10% ব্যালেন্স ট্রান্সফার করবে। এখন দেখো আমাদের জিনিসটা কনসিস্টেন্ট আছে কিনা। সো রিড এ আমাদের আগের মতোই, ইনিশিয়াল ভ্যালু এ এর 1000, বি এর 2000, রিড এ করলো মিন্স সে এ এর ব্যালেন্স পেলো, $1000, সে এ এর ব্যালেন্সটা কমাই ফেলে এর এখানে ব্যালেন্সটা হয়ে গেল আমার $950। এটা কিন্তু সে দুইটা কিন্তু আলাদা ট্রানজ্যাকশন, আমি শুরুতে একটু করে বলে নিই, দুইটা আলাদা ট্রানজ্যাকশন এবং দুইজনের হিসাব নিকাশ ভিন্ন, দুইজনই এখন মেইন মেমোরিতে আছে। সো এই যে T1 এর জন্য এ এর যে ভ্যালুটা, এটা সে ক্যালকুলেট করে মেইন মেমোরিতে 950 রেখে দিল, আর কিছুই করে নাই। 950 এ এর ভ্যালু হলো 950। এখন আসো, ট্রানজ্যাকশন T2 কি করলো, সে এ এর ভ্যালুটা রিড করলো। এ এর ভ্যালু যেহেতু রিড করলো, ট্রানজ্যাকশন T1 কিন্তু দেখো $50 কমাই ফেলার পরে সে ভ্যালুটা রাইট করে নাই মিন্স কি, ভ্যালুটা ডাটাবেজে আপডেট হয় নাই, যে মেইন মেমোরিতে আছে কিন্তু ডাটাবেজে রাইট করে নাই এ এর ভ্যালুটা, তার মানে হচ্ছে ডাটাবেজ পর্যন্ত আপডেটটা পৌঁছায় নাই। ঠিক এই সময়টাতে T2 আসলো, ব্যালেন্স রিড করলো এ এর, সো সে ব্যালেন্স হবে $1000, যেহেতু T1 আপডেটটা করে নাই, ডাটাবেজ থেকে $50 কেটে নেওয়ার পরেও সে কিন্তু ডাটাবেজে রাইট করে নাই। সো এখন দেখো T2 তাহলে এ এর ব্যালেন্স পেলো $1000, যথারীতি $1000 ইয়ে করে ফেলার পরে
$1000 থেকে রিড করার পরে 10% কেটে নিল, অর্থাৎ $100। এর ভ্যালু রাখলো। এখানে টেম্পের আমার যে টেম্প যেটা আছে, টেম্পের ভ্যালু হচ্ছে $100। এটা আমি লিখে রাখি, পরবর্তীতে কাজে লাগবে। এখানে টেম্পের ভ্যালু হচ্ছে $100, 1000-এর 10%। এর ভ্যালু এখানে হয়ে গেল $900, অর্থাৎ সে $100 10% কেটে নিল এবং এর ভ্যালুটা সে রাইট করে ফেললো এর ভ্যালুটা। রাইট করে ফেলার পরে দেন বি এর ভ্যালুটা রিড করলো। বি এর ভ্যালু রিড করলো মিন্স বি এর ভ্যালু তো কেউ আসলে চেঞ্জ করে নাই। বি এর ভ্যালু এখানে হলো আমার $2000, অর্থাৎ ট্রানজাকশন T2 টা রান করার ফলে এই অবস্থা হলো। টেম্পের ভ্যালু 100, এ এর ভ্যালু 900 এবং বি এর ভ্যালু 2000। জাস্ট রিড করে ফেলে রাখছে, আর কিছুই করে নাই। বি এর ভ্যালুটা জাস্ট রিড করছে। এখন এই অংশটুকু কাজ শেষ করার পরে, ট্রানজাকশন T2 এর এই অংশটুকু প্যারালালি কাজ শেষ করার পরে T1 তার বাকি অংশটুকু করতেছে। যে আগে যে রাইট করে নাই, অর্থাৎ রাইট করাটা বাকি ছিল, রাইট করার আগেই ট্রানজাকশন T2 কে সিপিইউ অ্যাক্সেস দিয়ে দিছে। তো ওই কাজটা যখন বাকি ছিল, এখন সে বাকি রাইট করবে। এখন T1 তার ভ্যালু মেইন মেমোরিতে রাখছিল, এ এর ভ্যালু রাখছিল 950। যে 950 যে বাকি ছিল, অর্থাৎ সে যে মেমোরিতে হোল্ড করে রাখছে, এই জিনিসটা সে এখানে রাইট করে দিল, অর্থাৎ এ এর ভ্যালু রাইট করে দিল 950। কারণ এ জাস্ট রাইট করাটাই বাকি ছিল, কিন্তু সে তার মেমোরিতে রেখে দিয়েছে। অর্থাৎ ট্রানজাকশন T1 এর জন্য এ এর ভ্যালুটা মেমোরিতে রেখে দিয়েছে, রাইট করার সুযোগ পায় নাই। রাইট করার আগে আরেকটা ট্রানজাকশন চলে আসছে, যে ট্রানজাকশনটাকে T1 চিনে না, আর কি চিনে না, আমরা বুঝতেছি, বাট কম্পিউটার তো চিনে না। সো এর পরবর্তীতে আগে যে 950 ছিল সেটা সে এখানে রাইট করে দিল, বি এর ভ্যালু রিড করলো। বি এর ভ্যালু আসলে অ্যাজ ইউজুয়াল কেউ আগে রাইট টেট কিছু করে নাই। বি এর ভ্যালু 2000-ই আছে। 2000-এর সাথে যখন আমার 50 যোগ করে দিল, তো বি এর ভ্যালু এখানে হয়ে গেল আমার 2050 আর কি। কারণ বি এর ভ্যালু ছিল 2000, এর সাথে জাস্ট $50 আমি যোগ করলাম। সো এরপর বি এর ভ্যালু রাইট করলো কমিট করে, অর্থাৎ ট্রানজাকশনটা কমিট করে চলে গেল, অর্থাৎ ট্রানজাকশনটা শেষ করে চলে গেল। আচ্ছা, এখন আসো এই জায়গাটাতে। সো বি এর ভ্যালু কিন্তু সে রাইট করছিল $2000, সে সেটা মেমোরিতে রেখে দিছে। এখন বি এর সাথে টেম্পের ভ্যালু যোগ করলাম। টেম্পের ভ্যালু আমরা জানি যে 100 ছিল, তাহলে বি এর ভ্যালু হচ্ছে গিয়ে 2100। 2100 টেম্প যোগ করে দেওয়ার পরে সে বি এর ভ্যালু 2100 রাইট করলো। 2100 রাইট করার পরে সে কমিট করে চলে গেল, অর্থাৎ ট্রানজাকশনটা সে কমিট মানে হচ্ছে ফাইনালি ডান করে চলে গেছে। ট্রানজাকশন T1 ও কমিট করে ফেলছে, T2 ও কমিট করে ফেলছে। সো ফাইনালি আমরা এ এবং বি এর ভ্যালুটা চেক করব। সো ফাইনালি এ এর ভ্যালুটা আপডেট করছে আমার ট্রানজাকশন T1, ভ্যালুটা ছিল 950। এ এর ভ্যালু হচ্ছে ফাইনালি 950 এবং বি এর ভ্যালুটা ফাইনালি আপডেট করছে আমার, বি এর ভ্যালুটা আপডেট হচ্ছে ট্রানজাকশন T2 তে। এখানে বি এর ভ্যালু হচ্ছে 2100, বি এর ভ্যালু হচ্ছে আমার 2100। সো আলটিমেটলি দেখো দুইটা যোগ করলে কিন্তু আমার $3000 হয় না, অর্থাৎ 05। সো এখানে $50 একটা ইয়ে রয়ে গেছে, প্লাস মাইনাস যে কোনো একটা কিছু গ্যাপ রয়ে গেছে। সো এখন দেখো, তার মানে এখানে আমার এই যে এইভাবে আমরা যে স্কেডিউলটা ইয়া করলাম, এখানে আমার প্রিজার্ভ হয় নাই। ইট ডাজন্ট প্রিজার্ভ দ্য সামেশন অফ এ এন্ড বি, অর্থাৎ এ এবং বি এর যে ইনিশিয়ালি $3000 ছিল, $3000 ছিল, আফটার এই পুরো ট্রানজাকশন দুইটা রান হওয়ার পরে এখন $3000টা নাই, অর্থাৎ ডাটাবেসটা ইনকনসিস্টেন্ট হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু আমাদের কারো কিন্তু ইয়া ছিল না, অর্থাৎ হাত ছিল না আর কি, যেটা বলা যায়। তো তোমরা একটু মনোযোগ দিয়ে জিনিসটা দেখো। তো আরেকটা জিনিস আমি বলে রাখি, এখানে দেখো আমার এখানে কমিট কিন্তু এখানেও আছে, কমিট কিন্তু এখানেও আছে। তার মানে আমরা যে কমিট এবং রোল ব্যাক দিয়ে একটা জিনিস ট্রাই করছিলাম, তাই না, যে অ্যাটমিসিটি, যে আমরা ভাবছিলাম যে আসলে কমিট করে ফেললেই মনে হয় সবকিছু ফাইনাল ডাটাবেজে আর কোনো সমস্যা নাই। কমিট হওয়া মানে যে সবসময় সমস্যা নাই এটা মনে করলে আসলে এটার মধ্যে সমস্যা আছে, এটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি। কারণ কমিট মানে হচ্ছে কি, ট্রানজাকশন পুরোটাই কিন্তু সাকসেসফুলি রান হয়েছে।
কমিট মানে কি, এই ট্রানজাকশন T1টা সাকসেসফুলি রান হয়েছে, এর মাঝখানে কোনো সফটওয়্যার ক্র্যাশ, হার্ডওয়্যার ফেলিউর বা কিছুই হয় নাই। এগেইন এই কমিট মানে কি, ট্রানজাকশন T2ও কিন্তু আমার সাকসেসফুলি রান হয়েছে, এর মধ্যে কোনো ফেলিউর হয় নাই, কিন্তু সাকসেসফুলি রান হওয়ার পরেও কিন্তু আমার ডাটাবেসটা ইনকনসিস্টেন্ট রয়ে গেছে, অর্থাৎ ক্রস দিলাম, ইনকনসিস্টেন্ট রয়ে গেছে। তাহলে সমস্যাটা কোথায়, ওই যে সিপিইউ প্যারালাল অ্যাক্সেস দিছে দুইটা ট্রানজাকশনকে, ঝামেলাটা হয়ে গেছে আমার এখানে, অর্থাৎ আমার যে কমিট গুলো বা ইয়াগুলো যেটা যে জায়গায় করার ছিল সেটা কিন্তু প্রপারলি হয়নি, তার মানে হচ্ছে ডাটাবেসটা আমার ইনকনসিস্টেন্ট হয়ে গেছে। তাহলে আসো দেখো আমরা তাইলে আরো কিছু একটু থিওরি আগাই। এটা আমরা জানলাম ইনকনসিস্টেন্ট হয়ে গেছে, এর পরবর্তীতে দেখো সিরিয়ালাইজেবিলিটি। দেখো বেসিক এজাম্পশন হচ্ছে যে আসলে প্রত্যেকটা ট্রানজাকশনে কিন্তু আমাদের এইম কি, এখানে তো আসলে প্রিজার্ভেশনটা মেইন, এই এক্সাম্পলটাতে আসলে মেনটেন হয়েছিল, এই এক্সাম্পলটাতে মেনটেন হয়েছিল। দেখো কিন্তু এই এক্সাম্পলটাতে মেনটেন হয়নি, এবং এই মেনটেন হয় না কেন, যে আমাদের যে রিড এবং রাইট আছে, ভিতরে কি অপারেশন আছে এটা আমাদের আপাতত মানে জানার দরকার নেই, কে কি করলো। রিড এবং রাইট অপারেশন যেগুলো আছে, অর্থাৎ প্রপার ভাবে রিড এবং রাইট অপারেশন গুলো উল্টাপাল্টা হয়ে যাওয়ার কারণে, প্রপার ভাবে রিড এবং রাইট অপারেশন গুলো না হওয়ার কারণে ঝামেলা লেগে গেছে, এটাই আমি একটু করে বললাম। অর্থাৎ রিড রাইট এই দুটা, রিড ডাটাবেজে রিড করা এবং রাইট করা, রাইট করার মধ্যে একটু ঝামেলা পেকে যাওয়ায় আমার কিন্তু ডাটাবেসটা পুরোপুরি ইনকনসিস্টেন্ট হয়ে গেছে। সো এখন দেখো এখন আমাদের আসলে বেসিক এজাম্পশন হচ্ছে আমাদের ট্রানজাকশন প্যারালালি অ্যাক্সেস হলো, আমাদের কিন্তু ডাটাবেজের কনসিস্টেন্সি প্রিজার্ভ করতে হবে। তো আমরা জানি যে সিরিয়াল এক্সিকিউশন যখন হয়, অর্থাৎ একটা ট্রানজাকশন কাজ শেষ করে যাওয়ার পর যদি আরেকটা ট্রানজাকশন কাজ শেষ করে, দেন আমাদের ট্রানজাকশনটার যে কনসিস্টেন্সি আছে এগুলো প্রিজার্ভ হয়। বাট কিন্তু এটা তো সবসময় সম্ভব না, কারণ আমরা জানি যে বড় ট্রানজাকশন চলে আসলে তো আরেকটা ট্রানজাকশনের টাইম কিল করবে, সিপিইউ ইউটিলাইজেশন, ডিস্ক ইউটিলাইজেশন এগুলো হবে না, আমাদেরকে একটা টাইম প্যারালালিও করতে হবে, কনকারেন্ট এক্সিকিউশন যেটা বলি সেটাও করতে হবে। তো এখন দেখো আমরা মোটামুটি এই যে আমাদের যে ইকুইভ্যালেন্ট যেগুলো আছে এগুলো আমরা এগুলোকে এখন ঠিকঠাক করবো, এগুলো কিভাবে ঠিকঠাক করা যায় এখন দেখবো। আমরা দুটো কনসেপ্ট শিখবো, একটা হচ্ছে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি এবং ভিউ সিরিয়ালাইজেবিলিটি। সো আমাদের ইকুইভ্যালেন্স হলেও আমরা এই সিরিয়ালাইজেবিলিটি গুলো শিখবো। এখন দেখো এই কথাটাই বলা আছে যে উই ইগনোর অপারেশনস আদার দেন রিড রাইট ইনস্ট্রাকশনস, আমরা রিড এবং রাইট এই দুটো ইনস্ট্রাকশন ছাড়া বাকি ভিতরকার যে ইনস্ট্রাকশন গুলো আছে এগুলো আমরা ইগনোর করব, কারণ ওই ইনস্ট্রাকশন গুলোতে আসলে সমস্যা করতেছে না। আমাদের রিড রাইট এবং ডাটা রিড করা এবং ডাটা রাইট করার মধ্যে যখন প্যাচ লেগে যাচ্ছে তখনই ডাটাবেজ ইনকনসিস্টেন্ট হয়ে গেছে। এই কারণে আমরা জাস্ট রিড এবং রাইট এই দুটো নিয়ে কনসিডার করব, বাকি যে ইয়েগুলো আছে মাঝখানে কি অপারেশন হলো সেটা আমাদের সেটাকে দরকার নেই। আমরা তাহলে রিড এবং রাইট এই দুটো জিনিস নিয়ে কাজ করব। এখন দেখো কনফ্লিক্টিং ইনস্ট্রাকশন। তো ইনস্ট্রাকশন হচ্ছে আমরা এখন শুধুমাত্র যেহেতু বলেছি রিড এবং রাইট নিয়ে কাজ করব, সো দুটো ট্রানজাকশন টিআই এবং টিজে, এবং এদের মধ্যে দুটো ইনস্ট্রাকশন আই এবং আইজে, অর্থাৎ ইনস্ট্রাকশন আই এবং ইনস্ট্রাকশন আইজে, এই দুইটা ইনস্ট্রাকশন কখনই কনফ্লিক্ট করবে। দুইটা ট্রানজাকশন যখন শুধুমাত্র রিড করলো আর কিছুই করলো না, শুধুমাত্র ডাটাটা পড়লো, তখন এদের মধ্যে কনফ্লিক্ট হবে না, ডোন্ট কনফ্লিক্ট। কিন্তু যখন রাইট অপারেশন চলে আসবে, কেউ একজন ভ্যালু একটা আপডেট করলো তখন কনফ্লিক্ট করবে, সেটা হচ্ছে যে ট্রানজাকশনই রাইট অপারেশন করুক না কেন বা দুইটা ট্রানজাকশনই রাইট অপারেশন করুক না কেন তখনই আমার কনফ্লিক্ট করবে। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে আমার যখন দুইটা ট্রানজাকশনের দুইটা ইনস্ট্রাকশন যখন শুধুমাত্র দুইটা ট্রানজাকশনই এট এ টাইম রিড করবে তখন আমার কোনো কনফ্লিক্ট নেই, যখনই রাইট অপারেশন আসবে তখন কনফ্লিক্ট হবে। তো রিড হলে কোনো সমস্যা নেই, কেউ যখনই একটা রাইট করবে বা অথবা দুইজনই রাইট করবে তখন আমার কনফ্লিক্ট হবে। সো এই কনসেপ্টটা আমার কাজে লাগবে। দেখো তো এখন আসো কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি। আমরা দুইটা জিনিস জানবো, আমরা বলেছি যে একটা জানবো কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি আর একটা জানবো ভিউ সিরিয়ালাইজেবিলিটি। তো এই জিনিসগুলো জানার জন্যই আমরা এতগুলো কাজ করতেছি, যে শুধু রিড এবং রাইট অপারেশন রাখতেছি এবং আমরা এটা দেখতেছি যে রিড কোনো কনফ্লিক্ট করে না, আর রাইট অপারেশন আসলেই কনফ্লিক্ট করে। সো এখন দেখো কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি কি।
একটা ডেফিনেশন দেওয়া আছে, if a schedule s can be transformed into a schedule s prime by a series of swaps of non-conflicting instruction, we say that s and s prime are conflict equivalent. conflict equivalent. সো আমরা কিছুক্ষণ আগে একটা ইকুইভ্যালেন্ট জিনিস দেখছিলাম, তাই না? আমরা একটা ইকুইভ্যালেন্ট জিনিস দেখছিলাম, আমরা দেখেছিলাম যে আমাদের যে স্কেডিউল 1 ছিল, অর্থাৎ প্রথমে $50 ট্রান্সফার করলো, দেন 10% ব্যালেন্স ট্রান্সফার করলো। স্কেডিউল 1 যেটা ছিল এবং স্কেডিউল 3 এটা কিন্তু একটা ইকুইভ্যালেন্ট, এখানে ইকুইভ্যালেন্ট স্কেডিউল, অর্থাৎ স্কেডিউল 1 এবং স্কেডিউল 3 হচ্ছে ইকুইভ্যালেন্ট, কারণ দুইটাই একই কাজই করতেছে প্যারালাল অ্যাক্সেসের মাধ্যমে। সো এখন দেখো ঠিক একই রকম ভাবে আমার কনফ্লিক্ট যে সিরিয়ালাইজেবিলিটি আছে, দেখো একটু আসো, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি ধরো যে আমার একটা স্কেডিউল এস আছে, এটাকে আমরা ওই যে সোয়াপ করে 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 এক্স্যাক্টলি তোমরা ইকুইভ্যালেন্ট করো না, যে আমরা ওইটাকে নন কনফ্লিক্টিং ইকুইভ্যালেন্ট গুলো, নন কনফ্লিক্টিং ইনস্ট্রাকশন বলতে আমরা শুধুমাত্র রিড এবং রিড বুঝি একই ডাটা আইটেমের উপরে, একই ডাটা আইটেমের উপরে যদি শুধুমাত্র রিড থাকে, এগুলো হচ্ছে নন কনফ্লিক্টিং। সো আমাদের নন কনফ্লিক্টিং ইনস্ট্রাকশন গুলোকে সোয়াপ করে যখন আমরা এস থেকে এস প্রাইম আর একটা স্কেডিউল বানাবো, দেন এস এবং এস প্রাইম হচ্ছে conflict equivalent. So we can say that a schedule as is conflict serializable if it is conflict equivalent to a serial schedule. যখন আমরা একটা স্কেডিউলকে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল বলবো যখন এটা আমার একটা সিরিয়াল স্কেডিউলের কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট হবে, এটা হচ্ছে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটির ডেফিনেশন। সো আমি আরেকটা ডকুমেন্ট শেয়ার দিচ্ছি, আসলে এখানে তোমরা খুব ভালো বুঝতে পারবা, এই জন্য আমি এটাতে আলোচনা করতেছি। আমি আবার ওখানেই মুভ করব, সো ওখানে মুভ করব, এখানে ভালো বুঝতে পারবা এই জন্য করছি। এটা রিসোর্সগুলো নেওয়া হচ্ছে আসলে গো গেট ইট, একটা গো গেট আইআইটি একটাই আছে গেট এক্সামের জন্য ইন্ডিয়ান, সো ওখান থেকে নেওয়া এক্সাম্পলগুলো। আমি তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করবো, ভিডিও লিঙ্কগুলো শেয়ার করবো। সো আমার 3টা ট্রানজাকশন আছে, ধরো T1 T2 T3। সো 3টা ট্রানজাকশনকে আমরা চাইলে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8 আকারে আমরা কি করতে পারি, সাজাইতে পারি। 2 টু দি পাওয়ার 3 মানে 8 রকমের সাজাইতে পারি। একটা সাজাইতে পারি T1 T2 T3, আবার T1 এর পর T2 T3 কাজ করলো, T3 এর পর T2 কাজ করলো, অর্থাৎ ট্রানজাকশনগুলো সিরিয়ালি কাজ করলো। সো আমরা এরকম 8 রকমের কম্বিনেশন করতে পারি, এটা তোমরা জানো, সহজ একটা জিনিস। সো এর পরবর্তীতে আসো, এটা হচ্ছে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল যেটা আছে এটা বুঝাবো। এর পরবর্তীতে দেখো আমরা এখন কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট নামে একটা টার্ম পড়ছিলাম। এই কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট, এই যে কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট একটা কথা আমরা পড়ছি, এই কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট কথাটা বোঝার চেষ্টা করব। আমরা যখন কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট কখন বলবো, ইফ পসিবল কনফ্লিক্টিং অপারেশনস আর সেম ইন বোথ স্কেডিউলস। তো আমাদের যে কনফ্লিক্টিং যে অপারেশনগুলো আছে, আমাদের কনফ্লিক্টিং অপারেশনগুলো আমরা জানি যে যখনই কোনো একটা আসবে, আমরা জানি যে শুধুমাত্র রিড এবং রিড কনফ্লিক্ট করে না, বাট বাকি সবাই কনফ্লিক্ট করে। আমি যদি আরেকটু করে দেখাই, দেখো এখানে দেখো শুধুমাত্র রিড এবং রিড কনফ্লিক্ট করে না, এটা হচ্ছে ডোন্ট কনফ্লিক্ট। বাকি এই যে একই আইটেমের উপর রিড রাইট করলে, একটা ট্রানজাকশন রিড করলো আর একটা ট্রানজাকশন রাইট করলো, আবার আরেকটা ট্রানজাকশন রাইট করলো আর একটা ট্রানজাকশন রিড করলো, আবার অথবা দুইটা ট্রানজাকশনই রাইট করলো। সো এই সময় আমরা এগুলোকে বলবো কনফ্লিক্টিং অপারেশনস। তো ঠিক এই কথাটাই এখানে বলা হয়েছে যে আমাদের যে আছে, যে পসিবল যে কনফ্লিক্টিং অপারেশনস গুলো আছে, সো একটু করি যে আমাদের যেই পসিবল যে কনফ্লিক্টিং অপারেশন গুলো আছে, অর্থাৎ এই যে রাইট রিড একই আইটেমের উপর দুইটা ট্রানজাকশন আছে, এটা হচ্ছে স্কেডিউল S1, এটা হচ্ছে স্কেডিউল S1, এটা হচ্ছে স্কেডিউল S2, দুইটা ট্রানজাকশন আছে, ট্রানজাকশন T1 এবং T2। ঠিক একইভাবে স্কেডিউল S2 এরও ট্রানজাকশন আছে দুইটা, S1 এবং S2।
এবং আমরা এটা দেখতেছি যে এদের কনফ্লিক্টিং অপারেশনগুলো দেখলাম যে রাইট রিড থাকে, অর্থাৎ এই স্কিডিউলে এই স্কিডিউল এবং এই স্কিডিউল, এই দুইটা স্কিডিউল একটা একে অপরের কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা আমরা সেটা এখন যাচাই করব। সো যাচাই করতে গিয়ে দেখো আমার প্রথমে এই স্কিডিউল S1 এর কথা চিন্তা করি যে আমাদের কনফ্লিক্টিং অপারেশনগুলো আছে একই ডাটা আইটেমের উপর স্কিডিউল S1 এর ট্রানজাকশন T1 এবং ট্রানজাকশন T2 প্রথমে রাইট রিড অপারেশন করলো, এরপরে রিড রাইট অপারেশন করলো, ঠিক রাইট রাইট অপারেশন করলো আমরা যেগুলো অলরেডি দেখাইছি। তো ঠিক সেম হতে হবে, অর্থাৎ ট্রানজাকশন T2 তেও এই যে কনফ্লিক্টিং যে অপারেশনগুলো আছে এই স্কিডিউলও যদি ঠিক সেম হয় তাহলে আমরা এই দুটা স্কিডিউলকে স্কিডিউল S1 এবং স্কিডিউল S2 কে আমরা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল বলবো, তাহলে আমরা একটা এক্সাম্পলে চলে যাই। সো এটা দিয়ে আমরা মোটামুটি কিছু একটা জিনিস বোঝার চেষ্টা করলাম। এখন আমরা দেখব তিনটে স্কিডিউল আছে, S1 স্কিডিউল, S2 স্কিডিউল এবং S3 স্কিডিউল, এবং একটা আরেকটার ইকুইভ্যালেন্ট ধরলাম, এবং এগুলো কিন্তু একটা আরেকটার ইকুইভ্যালেন্ট ধরলাম। আমরা দেখব যে S1, S2 এবং S3 এগুলো একে অপরের কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা, এই তিনটাই স্কিডিউল কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা। আমরা জানি যে আমরা শুধুমাত্র রিড এবং রাইট হিসাব করব, বাকি অপারেশনগুলো আমরা মাথায় আনবো না। সো দেখো এই স্কিডিউলটা আমার এই দাগগুলো আপাতত মনে রাখার দরকার নাই, এগুলো উদাহরণের সাথে আমি নিয়ে আসছি, এগুলো তোমরা মনে রাখবে না। সো দেখো এই স্কিডিউল S1 এর কি করলো, দুটা জিনিস আছে, অর্থাৎ সে প্রথমে একটা অ্যাকাউন্ট ধরো A এবং B ধরো আমাদের আগের মতোই দুইটা অ্যাকাউন্ট। সো এই অ্যাকাউন্টের উপর রাইট করলো, এই অ্যাকাউন্টের উপর রাইট করার পরে দেন রিড করলো এ রাইট করলো, এগেইন এ রাইট করার পরে এ বি অ্যাকাউন্ট রিড করলো, দেন বি অ্যাকাউন্ট রাইট করলো। সো বিষয়টাকে আমি ঠিক এইভাবে সাজাইতে পারি যে আমি যদি এরকম সাজাই যে আমার T1 এবং T2 দুটো স্কিডিউল আছে, T1 এবং T2 স্কিডিউল আছে। T1 প্রথমে অ্যাকাউন্ট রিড করলো, রিড এ করলো অ্যাকাউন্ট, এরপরে T2 কি করলো, অ্যাকাউন্টটা রাইট করলো, অর্থাৎ T2 অ্যাকাউন্টটা রাইট করলো, এগেইন এটা রাইট অ্যাকাউন্ট রাইট করার পরে একই অ্যাকাউন্ট এ কি করলো, বি অ্যাকাউন্ট রিড করলো, এবং এর বি অ্যাকাউন্ট রিড করা শেষে আবার আমার যে স্কিডিউল আছে এ রাইট করলো, ঠিক একই রকম। সো আমার এই অংশটুকুই দেখো, বাকি অংশটুকু আপাতত দেখো, এই অংশটুকু আপাতত দেখার দরকার নেই, এই অংশটুকু দেখার দরকার নেই, জাস্ট এই অংশটুকুই দেখো। সো আমার এই দুটো রিড করলো রাইট করলো। এখন দেখো এখন জিনিসগুলা কনফ্লিক্ট করতেছি কিনা, এই ট্রানজাকশন T1 রিড করলো, ট্রানজাকশন T2 একই অ্যাকাউন্ট A এর উপর রাইট করলো, তার মানে এখানে একটা কনফ্লিক্ট হচ্ছে, এই কনফ্লিক্টিংটা হচ্ছে রিড রাইট, ঠিক একইভাবে এটা হচ্ছে বি অ্যাকাউন্ট, এ রাইট করলো এ অ্যাকাউন্টের উপর, এ রাইট করলো বি অ্যাকাউন্টের উপর, তার মানে এখানে কনফ্লিক্ট হচ্ছে না, কারণ দুইটা ট্রানজাকশন দুইটা অ্যাকাউন্টের উপর রিড রাইট চালাইছে। এগেইন দেখো এ বি অ্যাকাউন্টটা রাইট করছে, রিড করছে, এখন ট্রানজাকশন T2 বি অ্যাকাউন্টটা রাইট করছে, তার মানে এখানে আরেকটা কনফ্লিক্ট হচ্ছে, এটা হচ্ছে রিড রাইট কনফ্লিক্ট, তার মানে হচ্ছে এখানে হচ্ছে আমার দুইটা রিড রাইট কনফ্লিক্ট আছে। এই স্কিডিউল S1 এ কয়টা রিড রাইট কনফ্লিক্ট আছে, দুইটা রিড রাইট কনফ্লিক্ট আছে, ঠিক এই কথাটা এখানে বলা হয়েছে যে এখানে একটা কনফ্লিক্ট আছে দুইটাই এই অ্যাকাউন্টের উপরে, ঠিক এখানে আরেকটা কনফ্লিক্ট আছে দুইটাই বি অ্যাকাউন্টের উপরে, এবং টোটাল আমার একটা রিড রাইট কনফ্লিক্ট আছে, এটা হচ্ছে টোটাল 2 টাইমস। ঠিক একইভাবে আমার স্কিডিউল S2 দেখো, এখানে একটা ট্রানজাকশন T1 আর একটা ট্রানজাকশন T2, এই দুটো ট্রানজাকশন আছে T1 এবং T2, প্রথমে এই অ্যাকাউন্টটা রাইট করলো, এরপরে বি অ্যাকাউন্টটা রাইট করলো, এই অ্যাকাউন্টটা সে রিড করলো, বি অ্যাকাউন্টটা রিড করলো। এখানে দেখো সে এই অ্যাকাউন্টটা রাইট করছে
এ আবার এই অ্যাকাউন্টটা এখানে করছে, তার মানে এখানে একটা কনফ্লিক্ট আছে, এটা হচ্ছে রাইট রিড কনফ্লিক্ট, রাইট রিড কনফ্লিক্ট। ঠিক একইভাবে সে বি অ্যাকাউন্টটা এখানে আমার রাইট রাইট করছে, আবার এখানে রিড করছে, তার মানে এখানে আরেকটা রাইট রিড কনফ্লিক্ট আছে, অর্থাৎ এই রাইট রিড কনফ্লিক্ট আছে দুইটা। তো আগেরটাতে হচ্ছে রিড রাইট কনফ্লিক্ট, এটা হচ্ছে গিয়ে রাইট রিড কনফ্লিক্ট। তার মানে আমার যে পসিবল যে কনফ্লিক্টিং অপারেশনগুলো ছিল এই দুইটা কিন্তু সেম না, এই দুইটা কিন্তু সেম হয় নাই। দুইটা স্কিডিউল S1 এবং S2 তে কনফ্লিক্টিং অপারেশনগুলো সেম হয় নাই, কারণ এটার মধ্যে শুরুতে রাইট করছে তারপরে রিড করছে, আর এটার মধ্যে শুরুতে রাইট করছে পরে রিড করছে। তার মানে আমার এই যে স্কিডিউল S1 এবং স্কিডিউল S2 এই দুইটা একে অপরের কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট না, কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট না। যদি কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট না হয় এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল না। সো এর পরবর্তীতে আসো আমরা নিচেরটাতে আসি, স্কিডিউল S3 তে আসি। সো এখানেও ঠিক একই রকম T1 T2 দুটা ট্রানজাকশন, এই অ্যাকাউন্ট রিড করছে, এই অ্যাকাউন্ট বি অ্যাকাউন্ট রিড করছে ট্রানজাকশন T1, এখানে ট্রানজাকশন T2 অ্যাকাউন্ট রাইট করছে, ট্রানজাকশন T2 বি অ্যাকাউন্ট রাইট করছে। তো এখানে দেখো এই অ্যাকাউন্টটা এও রিড করছে, এ রাইট করছে, তার মানে রিডিং রাইটিং একটা কনফ্লিক্ট আছে। ঠিক একইভাবে এখানেও বি অ্যাকাউন্ট রাইট করছে, এখানে রিড করছে উপরে, এটা হচ্ছে রাইট করছে, এখানেও রিডিং রাইটিং কনফ্লিক্ট আছে এবং এটা আছে দুইবার। সো আমার প্রথম স্কিডিউল S1 ও রিডিং রাইটিং ছিল দুইবার, স্কিডিউল S3 তেও রিডিং রাইটিং হচ্ছে গিয়ে দুইবার। তার মানে এই স্কিডিউল S1 এবং স্কিডিউল S3 হচ্ছে গিয়ে আমার কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট। সো কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট হওয়ার পরে আমরা S1 S3 কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট হওয়ার পরে আমরা এবার চেক করব কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা। তো S2 কিন্তু কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট না, কারণ এটা কনফ্লিক্টিং এলিমেন্টগুলো সেম হয়নি। সো এটাই গেল আমার কনফ্লিক্ট ইকুইভ্যালেন্টের কনসেপ্ট। এরপরে আমরা আরেকটু নিচে মুভ করি। সো আমার যখন কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট হবে, আমাদের এরকম একটা কথা বলা হয়েছে যে দেখো কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি এর যে ডেফিনেশন আছে, আমি আবার এগেইন একটু করে স্লাইডে যাচ্ছি, আগে স্লাইডে দেখো কনফ্লিক্ট যদি সিরিয়ালাইজেবিলিটি হতে হয়, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি যদি হতে হয় তাহলে আমাদেরকে প্রথমে কি হইতে হবে, কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট হইতে হবে। সো আমরা একটা স্কিডিউল, আমরা বিভিন্ন স্কিডিউল দেখলাম, একটা স্কিডিউল S1 S2 S3 দেখলাম, এগুলোকে আমরা তিনটা স্কিডিউলে কনভার্ট করে চেক করলাম যে একটা আরেকটার কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট কিনা, অর্থাৎ ওই যে তিনটা স্কিডিউলে চেক করলাম, এর মধ্যে দুইটা স্কিডিউল S1 এবং S3 যেটা স্কিডিউল ছিল এই দুইটা কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট পেলাম, কিন্তু S2 কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট না। সো S1 S3 যখন আমরা কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট পেলাম, এই কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট এখন কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা, অর্থাৎ কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট হলো যে সিরিয়ালাইজেবল হবে এমন কথা না, কনফ্লিক্ট ইকুইভ্যালেন্টটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা এই জিনিসটা এখন আমরা টেস্ট করব। এই জিনিসটা আমরা এখন টেস্ট করব কি দিয়ে, এই জিনিসটা আমরা এখন টেস্ট করব প্রিসিডেন্স গ্রাফ দিয়ে। প্রিসিডেন্স গ্রাফ অ্যালগরিদম, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রিসিডেন্স গ্রাফ অ্যালগরিদম যেটা আছে, এটার কাজ হচ্ছে গিয়ে টু ডিটারমাইন কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল স্কেডিউল। এই প্রিসিডেন্স গ্রাফ স্কেডিউল দিয়ে আমরা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল স্কেডিউল কিনা এটা ডিটারমাইন করব। এখন দেখো প্রিসিডেন্স গ্রাফ অ্যালগরিদম কি। সো আমাদের মধ্যে যখন রিড রাইট যখন কনফ্লিক্ট হবে, দুইটা স্কিডিউলের মধ্যে যখন রিড রাইট বা কোনো কনফ্লিক্ট হবে, তখন আমরা একটা অ্যারো নিয়ে আসবো। সে ফর এক্সাম্পল এই একটা স্কিডিউল খেয়াল করো, এই একটা স্কিডিউল S1 একটা স্কিডিউল, এর মধ্যে T1 এবং T2 হচ্ছে দুইটা ট্রানজাকশন, স্কিডিউল S1 এর দুইটা ট্রানজাকশন T1 T2। তো আমরা এই যে T1 একটা নোড নিলাম, একটা ট্রানজাকশন T1 এর জন্য একটা নোড নিলাম, T2 এর জন্য ঠিক আরেকটা নোড নিলাম। এখন দেখো T1 এবং T2 এর মধ্যে রিড এবং রাইট একটা কনফ্লিক্ট আছে T1 থেকে T2 এর মধ্যে। তার মানে এই যে আমরা এই T1 থেকে T2 এর মধ্যে রিড রাইট যখন কনফ্লিক্ট আছে আমরা একটা অ্যারো দিলাম, অর্থাৎ আমরা ঠিক এই কাজটাই করলাম যে T1 T2 এর মধ্যে যেহেতু একটা কনফ্লিক্ট আছে, T1 থেকে T2 এর মধ্যে একটা অ্যারো দিলাম।
এই অ্যারো এর যে ডিরেকশনটা, এই অ্যারো এর ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট। সো এরকম একটা অ্যারো দিলাম। ঠিক একইভাবে এই একটা স্কিডিউল হলো, আরেকটা স্কিডিউল দেখো, যদি এরকম কোনো স্কিডিউল থাকে, এগেইন এটা গেল, এখানে যদি আমার এগেইন রাইট এবং রিড থাকে, রাইট এবং রিড আছে, আরো দুটো যোগ করলাম। আগে ছিল রিড রাইট ছিল আগে, এখন আবার রাইট এবং রিড করলাম। তো এখানে একটা আমাদের কিছুক্ষণ আগে দেখালাম যে এই এটা আছে, এই এটা আমি আবার এই ডায়াগ্রামে এটা দিয়ে আঁকলাম যে T1 থেকে T2 এর মধ্যে একটা কনফ্লিক্ট আছে। এগেইন দেখো এখানে রাইট রাইট আর একটা কনফ্লিক্ট আছে, T2 থেকে T1 এর মধ্যে রাইট রাইট আর একটা কনফ্লিক্ট আছে। যেহেতু T2 থেকে T1 এর মধ্যে রাইট রাইট কনফ্লিক্ট আছে, আমরা আরেকটা অ্যারো দিলাম, সেটা ডাইরেকশন হবে T2 থেকে T1 এই দিকে। দেওয়ার ফলে দেখো এই যে T2 এবং T2 এর মধ্যে একটা সাইকেল হয়ে গেছে, এরকম একটা সাইকেল হয়ে গেছে। এটার ডাইরেকশন হচ্ছে এইদিকে, এটার ডিরেকশন হচ্ছে এদিকে। আমাদের যদি এরকম সাইকেল হয়ে যায়, এরকম সাইকেল হয়ে গেলে এটা আমাদের কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল না, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল না। যদি সাইকেল না হয় তাহলে এটা হচ্ছে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল, যদি সাইকেল ক্রিয়েট হয়ে যায় তাহলে এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল না। এটাই হচ্ছে গিয়ে আমার কনসেপ্ট। সো এটা দিয়ে আমরা একটা কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট ইয়েগুলোকে আমরা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা এটা টেস্ট করব। আমাদের কোনো সাইকেল থাকতে পারবে না। তো আমাদের যদি সাইকেল না থাকে তাহলে এটাকে টপোলজিক্যাল সর্টিং একটা অর্ডারে রিপ্রেজেন্ট করতে পারবো। আর টপোলজিক্যাল সর্টিং তোমরা অলরেডি জানো, ডাটা স্ট্রাকচারে আমি নিজেই তোমাদের টপোলজিক্যাল সর্টিং পড়াইছি, অর্থাৎ ইন ডিগ্রি হিসেব করে করে এটা আঁকতে হয় আর কি। সো এখন দেখো টপোলজিক্যাল সর্টিং এ আসো। তো এখন দেখো এই যে এই জায়গাটা খেয়াল করো, তিনটা ট্রানজাকশন আছে, T1 T2 T3। সো T1 থেকে T2 এর দিকে একটা অ্যারো আছে এইদিকে, T2 থেকে T3 এর দিকে একটা অ্যারো আছে এইভাবে, আবার T1 থেকে T3 এর দিকে একটা অ্যারো আছে এইভাবে। সো এটার মধ্যে কিন্তু কোনো এই যে একটা দেখতেছো, গ্রাফ দেখতেছো, এই গ্রাফটার মধ্যে কোনো সাইকেল নাই কিন্তু। এর ডাইরেকশন হচ্ছে এইদিকে, এর ডাইরেকশন হচ্ছে এইদিকে, আর এই দুটা এইদিকে ডিরেকশন করে আছে। সো এটার মধ্যে কোনো সাইকেল নাই। সাইকেল নাই মিন্স এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল স্কিডিউল, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল স্কিডিউল। এখন আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ টপোলজিক্যাল সর্টিং কিভাবে করতে পারি? সো টপোলজিক্যাল সর্টিং এর লজিকটা আমি একটু করে বলে দিই। যার ইন ডিগ্রি 0 তাকে শুরুতে আমরা নিব। তো ইন ডিগ্রি মানে এখন দেখো T1 এর মধ্যে কেউ কোনো কিছু পয়েন্ট করতেছে কিনা, না। T1 এর মধ্যে কেউ কোনো কিছু পয়েন্ট করতেছে না, মানে T1 এর ইন ডিগ্রি হচ্ছে 0। তো শুরুতে আমরা এখানে T1 টাকে লিখলাম, T1 যে নোটটা আছে এটা লিখলাম। তো T1 এর যখন ইন ডিগ্রি 0, T1 টাকে যখন আমরা এখানে লিখলাম, তো T1 টাকে আমরা ক্রস করে দিব। এটা ক্রস হয়ে গেল, দেন এই জিনিসটাকে আমরা ক্রস করে দিলাম, মানে T1 যতগুলো জায়গায় পয়েন্ট করে আছে পুরোটাকেই এখন আমরা আউট করে দিলাম, এই পুরোটাকেই T1 এর অংশটুকু ইয়ে করে দিলাম। আর আছে কি T2 এবং T3। T2 এবং T3 এর মধ্যে দেখো T2 এর মধ্যে কোনো ইন ডিগ্রি নেই, তার মানে এরপরে হবে T2, T2 হবে। এখন T2 কে যদি ক্রস করে দিই আর থাকে T3, সো এরপর T3। এটা হচ্ছে আমার টপোলজিক্যাল সর্টিং, টপোলজিক্যাল সর্টিং। এর পরের টপিকে আসো, একটু নিচে যাই, দেখো। সো টপোলজিক্যাল সর্টিং এর আরেকটা উদাহরণ এখানে দেওয়া আছে, এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে। সো এটা আসলে শুরুতে আমরা ডিফাইন করব এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা, দেন আমরা যদি কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল না হয় দেন আমরা টপোলজিক্যাল সর্ট করব। সো তিনটা ট্রানজাকশন আছে, T1 T2 T3। এর মধ্যে কিছু অপারেশন আছে যে T3 রিড করছে, T2 রিড করছে এক্স আইটেমের উপরে, T3 এগেন রাইট করছে এক্স আইটেমের উপরে, এরপরে হচ্ছে T1 রিড করছে এক্স আইটেমের উপরে, T1 এগেন রাইট করছে এক্স আইটেমের উপরে। সো আমরা এই তিনটা জিনিসকে নিয়ে একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, কোনো কনফ্লিক্ট আছে কিনা। সো দেখো এই T1 এবং T2 T3 আমরা একইভাবে এরকম একটা নোড নিলাম T1, আরেকটা নোড নিলাম T2, আরেকটা নোড নিলাম T3। সো এর মধ্যে কনফ্লিক্টিং জিনিসগুলো আমরা দেখব। সো T3 এবং T2 রিড করছে প্রথমে,
আমরা জানি যে রিড অপারেশন থাকলে একই আইটেমের উপরে এটা কনফ্লিক্ট হয় না, নন কনফ্লিক্টিং। সো এই জায়গার মধ্যে টি3 টি2 এর মধ্যে কোনো কনফ্লিক্টিং ইয়ে নাই। এখানে দেখো এই টি2 রিড করছে, টি3 আবার রাইট করছে, তার মানে টি2 থেকে টি3 এর মধ্যে একটা কনফ্লিক্টিং এলিমেন্ট আছে। এখন দেখো এ টি3 এবং টি1 এর মধ্যে দেখো টি3 রাইট করছে, টি1 আবার রিড করছে একই আইটেম, তার মানে টি3 থেকে টি1 এর মধ্যে আরেকটা কনফ্লিক্টিং এলিমেন্ট আছে। সো এখন দেখো এই চারটা চলে গেল, আর বাকি আছে দেখো এগেইন আমাদের এখন টি2 থেকে টি1 এর মধ্যে কোনো রিলেশন আছে কিনা দেখো। এই টি2 এগেইন আমার এখানে এই একটা রাইট অপারেশন বাকি আছে, রিড অপারেশন বাকি আছে। সো টি2 এখানে রাইট করছে, আবার এই টি1 সেটা টি2 রিড করছে, এটা রাইট করছে। সো টি2 থেকে টি1 এর মধ্যে আরেকটা ইয়ে হলো। সো আমার টোটালি গ্রাফটা এরকমই দাঁড়ালো। এখন দেখো এটা কোনো সাইক্লিক কিনা, এটার মধ্যে কোনো সাইকেল নাই, এর ডিরেকশন হচ্ছে এইদিকে, এ হচ্ছে এইদিকে, এইদিকে। সো এটা যেহেতু সাইকেল নাই, এটা হচ্ছে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। ঠিক এই জিনিসটা এখানে এই জিনিসটা এখানে ড্র করা আছে, আমি আবার ড্র করে দেখালাম। এই জিনিসটা এই জায়গাটাতে ড্র করা আছে। এখন আমরা এটাকে টপোলজিক্যাল সর্ট করব। সো টপোলজিক্যাল সর্ট যখন করব, দেখো আমরা টপোলজিক্যাল সর্ট কিভাবে করব। সো এটা দেখো শুরুতে কার ইন ডিগ্রি 0, শুরুতে দেখো এই টি2 এর কোনো ইন ডিগ্রি নাই, তার মানে এই টি2 এর ইন ডিগ্রি 0, শুরুতে টি2 নিলাম। এরপরে টি2-র সমস্ত কিছু যদি ক্রস করে দিই, আমি সবকিছু যদি কেটে নিই, সবকিছু যদি ক্রস করে দিই এখানে, এরপরে দেখো টি3 এর ইন ডিগ্রি 0, হওয়ার পর টি1। সো এটা হয়ে গেল আমার টপোলজিক্যাল সর্ট। সো আরেকটা উদাহরণ দেখো, এই উদাহরণটা আমাদের ইয়ে কিনা, এই উদাহরণটা আমাদের ইয়ে আছে কিনা, কি বলে যে সাইকেল আছে কিনা, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা আমরা দেখবো। এটার ক্ষেত্রে দেখো তিনটা ট্রানজাকশন আছে, টি1, টি2 এবং টি3। টি1, টি2, টি3 তিনটা ট্রানজাকশন আছে। এই তিনটা ট্রানজাকশন টি1 এবং টি2 এর মধ্যে একটা রিড রাইট কনফ্লিক্ট আছে। টি1 টি2 এর মধ্যে একটা রিড রাইট কনফ্লিক্ট আছে। আবার দেখো এই টি2 এবং টি1 এর মধ্যে রাইট রাইট কনফ্লিক্ট আছে। টি2 এবং টি1 এর মধ্যে রাইট রাইট কনফ্লিক্ট আছে। এখন দেখো আবার আমাদের আসলে আর খুব বেশি দূর এটা চেক করার জন্য যাওয়ার দরকার নেই। অলরেডি কিন্তু আমরা একটা সাইকেল পেয়ে গেছি, এটার মধ্যে একটা সাইকেল পেয়ে গেছি। এটা যেহেতু একটা সাইকেল পেয়ে গেছি, সো এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল না। এই যে এটা আছে, এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল না। ঠিক এই কথাটাই এখানে বলা হয়েছে যে এটার ইকুইভ্যালেন্ট এখানে ড্র করা হয়েছে। এটা কেন কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল না, কারণ এটার মধ্যে একটা অলরেডি সাইকেল হয়ে গেছে, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল না। সো এটা তোমরা একটু করে দেখবা, এটার অ্যান্সার দেওয়া আছে আসলে, এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা এটা টেস্ট করার জন্য। কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল যদি না হয়, দেন আমরা এটাকে ইয়ে করবো আর কি, টপোলজিক্যাল সর্ট করব। সো এগেইন আমাদের যে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল যে কনফ্লিক্টটা ছিল, তো সেটা আমরা ইয়ে করলাম। সো একটু করে দেখাই। আচ্ছা, যেহেতু সো দেখো আমরা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি নিয়ে অনেক পড়াশোনা করছি অলরেডি। সো প্রথমে কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট দেখছি, কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট হওয়ার পরে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল সেটা টেস্ট করেছি। সেটা বলেছি যে নন কনফ্লিক্টিং এলিমেন্টগুলো সোয়াপ করার ফলে, সো আমরা জানি যে দুইটা একই আইটেমের উপর যখন রিড রাইট হয় তখন সেটা কনফ্লিক্ট করে। দুইটা একই আইটেমের উপর যদি রিড রাইট না হয়, দেন সেটা কনফ্লিক্ট করে না। সো আমরা আসলে এই একটা স্কেডিউল S3 এবং আরেকটা স্কেডিউল S6
এই দুটো স্কিডিউল মধ্যে নন কনফ্লিক্ট এলিমেন্ট গুলো সোয়াপ করা যায় কিনা দেখবো। সোয়াপ করা মানে হচ্ছে সে ফর এক্সাম্পল এ এখানে এলিমেন্টটা এই অ্যাকাউন্টটা রিড করছে, আবার এরপরে T2 অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টের উপর রিড রাইট করছে, এখানে আবার বি অ্যাকাউন্টের উপর রিড রাইট করছে, বি অ্যাকাউন্টের উপর রিড রাইট করছে। তো আমরা তাহলে সোয়াপ করার চেষ্টা করি। আমরা চাচ্ছি যে আমরা এটাকে এক ধাপ উপরে তুললাম, রিড বি কে এক ধাপ উপরে তুললাম, রাইট বিটাকে আমরা রাইট এটাকে এক ধাপ নিচে নামলাম, অর্থাৎ এর মাঝামাঝি আর কি, এর মাঝামাঝি সরি এই মাঝামাঝিতে রাইটটাকে নামালাম, অর্থাৎ বি অ্যাকাউন্টটা ট্রানজাকশন T1 রিড করতেছে, এ অ্যাকাউন্টটা এরপর পরে রাইট করতেছে। দেখো এ কিন্তু রিড করতেছে বি অ্যাকাউন্ট, এ রাইট করতেছে এ অ্যাকাউন্ট, তার মানে দুই অ্যাকাউন্টের উপরেই আমার ইয়ে করতেছে, রিড রেট চালাচ্ছে। তার মানে এখানে কনফ্লিক্ট হয় না, যেহেতু দুই অ্যাকাউন্টের উপরে। ঠিক একইভাবে আমরা যদি রাইট বিও করি, অর্থাৎ রাইট এটাকে যদি রাইট বি এর পরে নিয়ে যাই, আরেক ধাপ নিচে নামাই, এটাকে এখান থেকে ক্রস করে দিই, ঠিক একই রকম এ রাইট করতেছে বি অ্যাকাউন্ট, এ রাইট করতেছে এ অ্যাকাউন্ট, তার মানে এটাও কনফ্লিক্ট করতেছে না। তার মানে এই যে নন কনফ্লিক্টিং এলিমেন্ট গুলোকে আমরা সোয়াপ করে এটাকে উপরে নিয়ে গেলাম, এটাকে নিচে নিয়ে আসলাম, সোয়াপ করার ফলে এই ধরনের একটা জিনিস দাঁড়াইছে। অর্থাৎ নন কনফ্লিক্টিং এলিমেন্ট গুলোকে, অর্থাৎ দুইটা যেহেতু দুই অ্যাকাউন্টের উপর কনফ্লিক্ট করতেছে না, এ করতেছে এ অ্যাকাউন্টের উপর, এ এখানে করতেছে বি অ্যাকাউন্টের উপর, কিন্তু এর আগে এ অ্যাকাউন্টের উপর ইয়ে করতেছে। সো এটাকে যদি সোয়াপ করে উপরে নিয়ে যাই, এর সাথে এ কনফ্লিক্ট করতেছে না। এই ধরনের নন কনফ্লিক্টিং এলিমেন্ট গুলোকে আমরা ইয়ে করে আমরা ইকুইভ্যালেন্ট স্কেডিউল বানাবো। এখানে এই কথাটাই এখানে বলা হয়েছে যে কনফ্লিক্ট ইকুইভ্যালেন্ট স্কেডিউল বানাবো নন কনফ্লিক্টিং এলিমেন্ট গুলোকে আমরা সোয়াপ করে। তো সোয়াপ করার ফলে আমরা আসলে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা চেক করব। ওই যে প্রিসিডেন্স যে গ্রাফ যেটা আছে সেটা দিয়ে আমরা চেক করতে পারবো। এখানে দেখো রিড রাইট একটা কনফ্লিক্ট আছে, এটার মধ্যে দেখো আমার ট্রানজাকশন T3 এবং ট্রানজাকশন T4 যদি দুটো গ্রাফ হয়, এখানে একটা রিড রাইট অপারেশন পাচ্ছি, কনফ্লিক্ট আছে একই আইটেমের উপর, এখানে রাইট রাইট অপারেশন আছে। সো এই জন্য এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল না, সো এটা এখানে বলা হয়েছে যে। আর এখানে প্রিসিডেন্স গ্রাফ নিয়ে আমি আর কিছু বললাম না, অলরেডি তোমাদের বলা হয়েছে, ওখান থেকে তোমরা জানো যে এরকম সাইকেল থাকলে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে না। আর যদি অ্যাসাইক্লিক হয়, অর্থাৎ যদি সাইকেল যদি না থাকে, যদি অ্যাসাইক্লিক হয়, দেন এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। অলরেডি টপোলজিক্যাল সর্টিং সম্পর্কে তোমাদেরকে বলেছি, এই গ্রাফটার মধ্যে কোনো সাইকেল নাই। দেখো এই গ্রাফটার মধ্যে সাইকেল নাই, এটাকে আমরা ইন ডিগ্রি হিসাব করে দুইভাবে টপোলজিক্যাল সর্ট করতে পারি, এটাকে ইন ডিগ্রি হিসাব করে দুইভাবে টপোলজিক্যাল সর্ট করতে পারি। সো এটা এখানে বলা হয়েছে। সো রিকভারেবল স্কেডিউল দেখো, আচ্ছা রিকভারেবল স্কেডিউল দেখো, এটা তোমরা একটু পড়ে নিও, রিড রাইট অপারেশন উপর বেস করে। তো এখানে বলতে যাচ্ছে যে এই দুটো স্কেডিউল আছে, এটা রিড করছে অ্যাকাউন্টের উপর, এটা রাইট করছে অ্যাকাউন্টের উপরে। ট্রানজাকশন T9 রিড করছে এই অ্যাকাউন্টের উপরে, দেন কমিট করলো, দেন ট্রানজাকশন বি এগেইন রিড করলো। সো এটা আসলে ওরা বলতে যাচ্ছে যে রিকভার করা সম্ভব না। আচ্ছা যাই হোক, এগেইন দেখো ক্যাসকেডিং রোলব্যাক মানে আমরা জানি যে এটা আগের অবস্থায় ফিরে যাওয়া, অর্থাৎ ডাটাবেস শুরুতে যেরকম ছিল ওই রকম নিয়ে যাওয়া। আমরা একটু এটা সমস্যাটা দেখি যে তিনটা ট্রানজাকশন আছে দেখো, T10, T11 এবং আমার T12। সো এ রিড করলো এই অ্যাকাউন্টের উপরে, এ রিড করলো বি অ্যাকাউন্টের উপরে, এ কোনো একটা অপারেশন চালিয়ে রাইট করলো এই অ্যাকাউন্টের উপরে, এ এগেইন রিড করলো, রাইট করলো, এ রিড করলো। সো এখানে দেখো এই রিড রাইটের মধ্যে একটা কনফ্লিক্ট আছে, এবং কোনো কারণে যদি আমার কোনো সমস্যা হয়, আমার এই যে তিনটা ট্রানজাকশন প্যারালালি কাজ করলো, এই তিনটা ট্রানজাকশনকে ক্যাসকেডিং রোল ব্যাক করতে হবে, অর্থাৎ তিনটা ট্রানজাকশনকে আমার অ্যাভয়েড করে দিয়ে কোনো কারণে হলে আমার আগের জায়গায় নিয়ে যেতে হবে। এটা হচ্ছে ক্যাসকেডিং রোল ব্যাক, মানে হচ্ছে গিয়ে
একটা ট্রানজাকশন আরেকটা ট্রানজাকশনের উপর ডিপেন্ড করতেছে, এ বি অ্যাকাউন্টের ইয়ার উপরে, এবং কোনো কারণে প্রবলেম হলে যদি যে কোনো একটা ট্রানজাকশন যদি ফেলও হয়, বাকি দুইটা ট্রানজাকশনও একই সাথে রোল ব্যাক করতে হবে, এই কথাটা এখানে বলা হয়েছে। আচ্ছা, আজকে এগুলার এটা নিয়ে পড়ালাম না আসলে। আর একটা ছোট টপিক আছে, এই যে এখানে কমিট এবং রোল ব্যাক কি বলা আছে, এই যে কানেকশন সেট অটো কমিট কেন ফলস করে দিয়েছি ZDBC তে, সেটা এখানে বলা আছে। আমি যেটা একেবারে ক্লাসের শুরুতে একটা টিউটোরিয়ালস পয়েন্টে যেটা দেখিয়েছিলাম আর কি, ZDBC তে কমিট এবং রোল ব্যাক। সো এই এসকিউএল এ সেই জিনিসটা এখানে বলা আছে, কিভাবে এটা করতে হয়, ট্রানজাকশনটা ম্যানেজমেন্ট করতে হয়, একটা ট্রানজাকশন কিভাবে এসকিউএল এ ম্যানেজ করতে হয়। সো এটা পড়ে নিও, এটা অলরেডি দেখাইছি আমি। সো লাস্ট পয়েন্ট, এটা সহজ, এটা কনফিগ সিরিয়ালাইজেবিলিটি, যেরকম একটু একটু আসলে ব্রেন স্টর্মিং ছিল, বুঝাটা বা একটু ট্র্যাক রাখাটা কষ্টসাধ্য ছিল। পিউ সিরিয়ালাইজেবিলিটি আসলে অতটুকু কষ্টসাধ্য না, এটা কনফিগ সিরিয়ালাইজেবিলিটির চেয়ে সহজ। আমি জাস্ট অল্প করে বলে যাই, এটা এত কষ্ট হবে না, ভিডিও সিরিয়ালাইজেবল। সো একটু সময় নিচ্ছি, একটু ওয়েট করো। সো এখন আসো ভিউ সিরিয়ালাইজেবলে আসো। আমি এই ডকুমেন্টটা থেকে বুঝাচ্ছি ভিউ সিরিয়ালাইজেবলটা, কারণ এখানে খুব ইজিলি এগেইন ওই গো গেট আইআইটি এখান থেকে রিসোর্স নেওয়া হয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দিব, তোমরা একটু মনে রেখো, শেয়ার করে দেওয়ার জন্য বললো আর কি আমাকে। তো দুইটা স্কিডিউল আছে, স্কিডিউল S1 এবং স্কিডিউল S2। এটার মধ্যে আসলে বিভিন্ন অপারেশন হয়েছে, তিনটা ট্রানজাকশন T1 T2 T3, ঠিক এগুলোকে আমি একটু ইয়ে করছি যে ইকুইভ্যালেন্ট কিনা। T2 T3 T1 তিনটা ট্রানজাকশন, যেহেতু আমরা জানি যে এটাকে যেহেতু তিনটা ট্রানজাকশন 2^3 অর্থাৎ 8 প্রকারে, অর্থাৎ সমাবেশ পারমুটেশন কম্বিনেশন যেটাই হোক না কেন করে আমরা 8 প্রকারে সাজাইতে পারি। সো আমরা স্কিডিউল S1 কে স্কিডিউল S2 এর এই এক প্রকারে সাজালাম 8 প্রকারের মধ্যে। তো এই অপারেশনগুলো অ্যাকচুয়ালি এরা এখানে পারফর্ম করছে, এই অপারেশনগুলো স্কিডিউল S1 S2 এখানে পারফর্ম করছে আর কি। তো এখন দেখো, তাহলে আমরা ভিউ ইকুইভ্যালেন্ট বা ভিউ সিরিয়ালাইজেবল কিনা এটা চেক করার জন্য আমরা তিনটা জিনিস চেক করব। এটা হচ্ছে একটা চেক করব ইনিশিয়াল রিড, ইনিশিয়ালি ভ্যালু কে রিড করছে, সবার প্রথমে কে রিড করছে, এরপর হচ্ছে রাইট রিড কনফ্লিক্ট, এরপরে ফাইনাল রাইট অর্থাৎ সবার লাস্টে কে রাইট করছে। এই তিনটা জিনিস যদি চেক করে ওকে থাকে, এই তিনটা জিনিস যদি স্যাটিসফাই করে অর্থাৎ ওকে থাকে, দেন এটাকে আমরা ভিউ সিরিয়ালাইজেবল বলবো। এখন দেখো এই দুইটা স্কিডিউল ভিউ সিরিয়ালাইজেবল কিনা। শুরুতে আসো ইনিশিয়াল রিডে আসো। ইনিশিয়াল রিড দেখো এখানে ট্রানজাকশন T2 এবং T3 ইনিশিয়াল রিড করছে, দেখো ইনিশিয়াল রিড করছে ট্রানজাকশন T2 এবং T3। ঠিক এই স্কিডিউলে দেখো এখানেও ট্রানজাকশন T2 এবং T3 ইনিশিয়াল রিড করছে। ইনিশিয়াল রিড করছে মানে রাইট করার আগ পর্যন্ত যারা রিড করছে আর কি, ওই একই ডাটা আইটেমের উপর। সো একই এখানেও T2 এবং T3 করছে, এখানেও T2 এবং T3 ইনিশিয়াল রিড করছে, তার মানে আমার ইনিশিয়াল রিড ওকে আছে, এটা এখানে ওকে আছে। এরপরে দেখো রাইট রিড কমপ্লিট, এবং প্রথমে রাইট করছে কে, তারপরে রিড করছে কে। এখানে দেখো T3 রাইট করছে এক্স আইটেমের উপরে, এরপরে T1 গিয়ে সেটা রিড করছে, T3 লিখছে, T1 গিয়ে পড়ছে। এখানেও ঠিক একই রকম T3 রাইট করছে এবং T1 গিয়ে সেটা রিড করছে, তার মানে আমার রাইট রিড কনফ্লিক্ট যেটা আছে এটা ওকে আছে। এরপরে আসো আমার ফাইনাল রিড, সবার লাস্টে রিড করছে, রাইট করছে কে, সরি সবার লাস্টে রাইট করছে কে। এখানে দেখো সবার লাস্টে রাইট করছে T1 ট্রানজাকশন এক্স আইটেমের উপরে। এখানে দেখো এগেইন এখানেও সি T1 ট্রানজাকশন এক্স আইটেমের উপরে রাইট করছে, তার মানে আমার ফাইনাল যে রাইট আছে এটাও ঠিক আছে। তো তিনটা কন্ডিশন যখন স্যাটিসফাই করছে, এখানে যে স্যাটিসফাই করছে তার মানে এই দুইটা জিনিস ভিউ সিরিয়ালাইজেবল। তো আমরা যদি কন্ডিশন চেক করি, এই যে একটা বক্সের মতো দেখতে পাচ্তেছো, এরপরে এর ভিতরে আরেকটা ছোট বক্স, এর ভিতরে হচ্ছে আরো ছোট বক্স। তো এই ছোট বক্সের আন্ডারে যে রিজিয়ন আছে এটা হচ্ছে, এটাকে আমরা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল বলবো, অর্থাৎ কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল এই রিজিয়ন। এর বাইরে আরেকটু বড় যেটা আছে এটা হচ্ছে গিয়ে এই বড়টা হচ্ছে গিয়ে আমার এই ভিউ সিরিয়ালাইজেবল, আর এই সবগুলো স্কিডিউল হচ্ছে গিয়ে
অল স্কিডিউল হচ্ছে আমার অল। তার মানে এই বাক্সটা দেখতে পাচ্ছ যে সব কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল যারা আছে সব কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিন্তু ভিউ সিরিয়ালাইজেবল। আবার যেহেতু এই ভিউ সিরিয়ালাইজেবল কিন্তু সব সময় কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল না, তার মানে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল ভিউ সিরিয়ালাইজেবল থেকে আরেকটু স্ট্রিক্ট। সো এইটা দিয়ে এটাই বোঝা যাচ্ছে। আর একটু নিচে চলে আসো, এটাই মোটামুটি লাস্ট। সো এটা ভিউ সিরিয়ালাইজেবল কিনা সেটা চেক করার জন্য আরেকটা দুটো ইয়ে দেওয়া হয়েছে। সো এই স্কিডিউল S1 S2 S3 দেখো, ইনিশিয়াল রিড দেখো, ট্রানজ্যাকশন ইনিশিয়াল রিড দেখো, এখানে ট্রানজ্যাকশন T1 ইনিশিয়াল রিড করছে, আর এখানে ইনিশিয়াল রিড করছে কে ট্রানজ্যাকশন T1, আবার এখানে করছে আবার ট্রানজ্যাকশন T2। তার মানে ট্রানজ্যাকশন T2 এখানে T1 যেহেতু করছে, এবং আরেকটা জিনিস দেখো যে একই সাথে T2 ও কিন্তু একই সাথে ইনিশিয়াল রিড করছে। সরি আমি একটু বলছি, আমি আবার একটু বেঁকে যাচ্ছি, যে ইনিশিয়াল রিড করছে অ্যাকচুয়ালি ট্রানজ্যাকশন T1 এবং T2 দুইজনে মিলে, কারণ এর আগে কেউ রাইট করেনি। ইনিশিয়াল রিড করছে ট্রানজ্যাকশন T1 T2 দুইজনে মিলে। এখানে ইনিশিয়াল রিড করছে শুধুমাত্র ট্রানজ্যাকশন T1, কারণ T2 রিড করার আগেই একজনে রাইট করে ফেলছে। তার মানে এ ইনিশিয়াল রিড এটা মিলে নাই। ঠিক একইভাবে এটা ইনিশিয়াল রিড মিলে নাই। তার মানে হচ্ছে এইগুলো এটা ভিউ সিরিয়ালাইজেবল না, এটা হচ্ছে ভিউ সিরিয়ালাইজেবল না, যেহেতু ইনিশিয়াল রিডেই আমার গরমিল হয়ে গেছে, বাকি দুটো কন্ডিশন চেক করার দরকার নেই। সো এইটাই হচ্ছে তোমার ভিউ সিরিয়ালাইজেবল ইয়ে। সো অ্যাগেইন দেখো, আশা করি তোমাদের এটা বুঝতে সমস্যা হয় নাই। সো লাস্ট মোমেন্টে আমি আরো জাস্ট ভিউ সিরিয়ালাইজেবল কিছু জিনিস স্লাইডে জাস্ট দেখাই দিই। ওয়েট করো। সো পাওয়ার পয়েন্ট স্লাইড দেখা যাচ্ছে। কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল আমরা জানি, প্রিসিডেন্ট গ্রাফ জানি, ক্যাসকেডিং রোলব্যাক জানি আমরা, এখানে কমিট রোলব্যাক ZDBC এটাও জানি। ভিউ সিরিয়ালাইজেবল দেখো একই কথাই বলা আছে। প্রথম হচ্ছে ইনিশিয়াল, এখানে বলতে চাচ্ছে যে আমরা যেটা বলেছি যে ইনিশিয়ালি কে রিড করছে, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু কে রিড করছে, রিড এবং রাইট কনফ্লিক্ট, এবং ফাইনাল যে রাইট আছে ফাইনাল রাইট, এই তিনটের উপর বেস করে আমরা এই তিনটে কন্ডিশনের উপর বেস করে আমরা ভিউ ইকুইভ্যালেন্ট করব, ভিউ সিরিয়ালাইজেবল কিনা সেটা আমরা টেস্ট করব। সো এখানে ঠিক একই রকম ভাবে আমরা এই কনফ্লিক্টগুলো করে ভিউ সিরিয়ালাইজেবল কিনা আমরা যেভাবে এক্সাম্পল দেখিয়েছি সেটাই করব। আমরা আরেকটা জিনিস বলিয়েছি যে আসলে সকল প্রকার ভিউ সিরিয়ালাইজেবল স্কেডিউল কিন্তু কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল স্কেডিউল না। ঠিক একইভাবে যদি বলতে পারি যে এই কথাটা এখানেই বলা আছে যে সব ভিউ সিরিয়ালাইজেবল স্কেডিউল কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল স্কেডিউল না। সো আর কমপ্লেক্সিটির দিকে না যাই, আজকে লেকচার মোটামুটি এতটুকুই। আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি, কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো।